ওকে, আজকে 25 জানুয়ারি আমাদের বিসিএসসিআইবি ট্রান্সটি ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে হচ্ছে কত 6 নম্বর ক্লাস। ওকে ফাইন গ্রেট। আমরা হচ্ছে লাস্ট কালকে ফরম্যাটিংটা গুলো দেখতেছিলাম, এখানে এসে আমাদের শেষ হচ্ছিল। আমরা এগুলো সম্বন্ধে আইডিয়া পাইছি যে এগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এখন হচ্ছে যে আমি আর একটু ইউজ করে এগুলো একটু দেখাই কেমন হয়। আর এখানে কিছু পার্থক্য আছে, যেমন হচ্ছে কি বি আর স্ট্রং আই আর ইএম এর মধ্যে, সেটা একটু আপনাদেরকে বলে দিই। একটু খেয়াল করে আপনারা আপাতত করেন না, আমারটা দেখেন, আমি করে আমারটা দেখেন, বসে থাকেন চুপচাপ দেখতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে ডে ওয়াইজ বা প্রজেক্ট ওয়াইজ কাজ করব। যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ পাবেন বা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, ওই কাজের অনুযায়ী যেমন একটা মিনিংফুল নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটা হবে আপনার কি প্রজেক্ট ফোল্ডার। যেমন আজকে হচ্ছে আমাদের কাজকে আমাদের ডে 6 এর কাজ, তাহলে হচ্ছে যে আমরা ডে 6 নিয়ে একটা আমরা ফোল্ডার ওপেন করে নেব। ওকে, অবশ্যই আমরা ওয়েবের জন্য বা প্রোগ্রামিং এর জন্য যে ফাইল ফোল্ডার করব সেটা হোক একটা ইমেজ ফাইল। তো সেটার নাম দিব অবশ্যই মিনিংফুল, আর ওই নামের মধ্যে কোনো স্পেস থাকবে না, কোনো হচ্ছে কি ওই স্পেশাল কোনো সাইন থাকবে না, যেমন হচ্ছে যে আপনার হ্যাশ @, এই ধরনের কোনো কি সিম্বল টিম্বল আমরা দিব না। বড় জোর হচ্ছে যে কি আমরা আন্ডারস্কোর ইউজ করব। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলে কি হাইপেন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। অন্য কিছু না, হাইপেন এবং আমরা কি আন্ডারস্কোর ইউজ করব, স্পেস বা কোনো স্পেশাল ক্যারেক্টার সিম্বল আমরা ইউজ করব না। ওকে, এখানে আসলাম। তো এখানে যে ফাইল ফোল্ডার গুলো হবে সবগুলো যেন মিনিংফুল হয়, যেন দেখলে বোঝা যায় যে এটার মধ্যে কি আছে, এটা কিসের ফাইল। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে আমরা ফাইল ক্রিয়েট করছিলাম কিভাবে, ইন্ডেক্স ফাইলটা বা এসটিএমএল ফাইলটা আমরা হচ্ছে আমরা এডিটর ওপেন করছিলাম নাকি, এডিটরের থেকে নিয়ে ফাইলটারে সেভ করছিলাম, তাহলে একটা ফাইল হয়ে যাচ্ছিল নাকি। আজকে একটা অন্যভাবে করে দেখেন। ডে 6 এ আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। এটার এক্সটেনশন কি দেখেন তো, এক্সটেনশন হচ্ছে টিএক্সটি। এই টিএক্সটি এর এসটিএমএল করে দেন, তাহলে এটা একটা এসটিএমএল ফাইল হয়ে গেল। আর নামটারে আপনার কি মিনিংফুল কিছু একটা দিয়ে দেন, যেমন হতে পারে কি এখন আমরা কি ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করি, তো ফরম্যাটিং ট্যাগটা নাম তার দিয়ে দিলাম। এবার একটা ওয়ার্নিং দিবে, যেহেতু এটা ফরম্যাট চেঞ্জ হচ্ছে একটা ওয়ার্নিং দিবে, ইয়েস দিয়ে দিবেন, তাহলে এটা এখন কি হয়ে গেল, একটা এসটিএমএল ফাইল হয়ে যাচ্ছে। খুবই সিম্পল, মানে অনেক ওয়ে আছে কাজ করার, সিম্পল ওয়ে সবগুলো। এবার আমাদের যে এডিটর আছে সেই এডিটরটা ওপেন করেন, যেমন কি আপাতত নোটপ্যাড প্লাস প্লাস, যেখানে থাকো করে খুঁজে নেবেন। এরপরে হচ্ছে যে এখন আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম, একটু প্লিজ দেখেন সবাই, পরে কাজ করেন। এই যে ফাইলটা ক্রিয়েট করলাম, এই ফাইলটারে এখন আমার এখান থেকে ওপেন করতে হবে, নাহলে কাজ করবো কিভাবে। এটা ওপেন করার অনেক ওয়ে আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আগে আপনি নোটপ্যাডটা খুঁজেন, কোথায় আছে ধরে নিয়ে আসেন, ওপেন করেন, তারপরে যে ফাইলটা আবার ক্রিয়েট করছি সেটাতে ধরেন, আস্তে করে ধরে টান দিয়ে নোটপ্যাডের উপরে এনে ছেড়ে দেন। এই দেখেন ফরম্যাটিং ট্যাগ ডট এসটিএমএল। আর আপনি যা কোড করবেন সেভ করলে এখানে চলে আসবে, এটার মধ্যে চলে আসবে, আর এটা রান করলে ব্রাউজারে দেখা যাবে। সিম্পল, ক্লিয়ার সবাই? ওকে গ্রেট। তাহলে আমরা কোড করি। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের কি স্ট্রাকচারটা লাগবে, যেমন কি ডট টাইপ এসটিএমএল, দেন আমাদের কি এসটিএমএল শুরু করব, এসটিএমএল শেষ করব। হ্যাঁ, আমি যেভাবে করে এভাবে ট্রাই করবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, এখানে আমরা চাইলে আমাদের যে এয়ার ট্যাগটা, হেড ট্যাগ, হ্যাঁ, এবং বডি ট্যাগ আমরা চাইলে এভাবে রাখতে পারি। এটা হচ্ছে এটাও একটা কি রাইট ওয়ে। এখন গত ক্লাসে আমরা এভাবে রাখি না, এভাবে রাখি না কেন, নরমালি আমাদের হেড এবং বডি হচ্ছে কি এসটিএমএল এর নেস্টেড, এই জন্য আমরা কি এটারে এক স্টেপ ডান দিকে আমরা সরে রাখবো। কিন্তু আমরা এটা রাখি না, এটার কারণ হচ্ছে হেড আর বডি এগুলো ধরতে গেলে এগুলো মেইন ট্যাগ ধরা যায় আর কি, এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে না। হেড আমার একবারে থাকবে, বডি আমার একবারে থাকবে, এই জন্যই এগুলারে আমরা কি ওই এসটিএমএল এর ওই একই লেয়ারে রেখে দিচ্ছি এগুলাকে। ওকে, এই যে আমি হচ্ছে যে একটা কোন একটা ট্যাগকে বা এলিমেন্টকে ডান পাশে নিতে হলে কি ইউজ করতেছিলাম আমরা, ট্যাব ইউজ করি। আর কোন কারণে মনে করেন এটা বেশি চলে গেল, এটার পিছনে দেখবেন কি হবে, ব্যাক স্পেস দিলে হয়। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি শিফট ট্যাব। শিফট ট্যাব চাপলে একটা ট্যাব করে সে পিছে নামবে, যেমন ট্যাব চাপলে কি একটা ট্যাব করে সে সামনে আগায় না, একইভাবে শিফট ট্যাব চাপলে একই স্টাইলে সে পিছে নামবে। এখন মনে করেন যে আপনি একসাথে যদি অনেকগুলোকে ডান দিকে সরাতে চান, তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ট্যাব চাপবেন, তাহলে সেগুলো একসাথে ডান দিকে সরবে। আবার যদি বলেন যে একসাথে আমি কি বাম দিকে সরাবো, তাহলে একসাথে কি সিলেক্ট করবেন, দেন শিফট আর ট্যাব চাপবেন, তাহলে ডান দিকে বাম দিকে সরবে, ডান থেকে বামে। এই অবস্থা কিন্তু আপনি চাইলে কিন্তু ব্যাক স্পেস দিয়ে তারা কি পিছন দিকে সরাতে পারবেন না, এখন ব্যাক স্পেস দিলে এটা মুছে যাবে। ওকে, এই জন্য আমাদের এই কোন একটা কোডকে
আগে পরে নিতে হলে অবশ্যই ট্যাব এবং শিফট ট্যাব ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে ওকে ফাইন। এবার হেডের মধ্যে কি পাচ্ছি, এটা হচ্ছে ব্রেন, ওয়েব পেজের ব্রেন। ব্রেনের মধ্যে আমরা আপাতত প্রথমে মেটা দিব, ক্যারেক্টার সেট UTF-8 বড় হাতে ছোট হাতে নো প্রবলেম, কাজ করবে। UTF ওকে ওকে, আর এটা যায় না কেন? ওকে, তারপর হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কি ওয়েবসাইটের নাম। হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা একটু ট্যাগগুলো সবসময় বুঝে বুঝে ইউজ করব, তাহলে আপনি যখন কোনো একটা কাজ করবেন সেই কাজের জন্য কোন কোন ট্যাগগুলো আসতে পারে এটা খুব সহজে আপনার ব্রেনে চলে আসবে। হ্যাঁ, আপনার এই ব্রেনে হিট করবে যে এই ট্যাগগুলো আসলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। যদি আমরা ট্যাগগুলো বুঝে বুঝে না ইউজ করি, জাস্ট ইউজ করেই চলে গেলাম, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্রেন আপনার রিকল করবে না যে কোন কাজের জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে। আর তখন আপনারা বসে আবার চিন্তা করতে হবে যে কোন ট্যাগের কি কাজ, আমি কোনটা অ্যাপ্লাই করব। এই জন্য হচ্ছে যখনই ট্যাগগুলা অ্যাপ্লাই করবেন তখনই আপনার মুখে বা ব্রেনে আপনার হচ্ছে এটার কি রিকল করাবেন, এই ট্যাগের কাজ কি, এই ট্যাগের কাজ কি, এই ট্যাগের কাজ কি। ওকে, তাহলে এখানে লিখতে পারেন কি ফরেন ট্যাগ বা যে কোনো কিছু সামথিং লিখলাম, বডিতে আসলাম, দুইটা এন্টার দিলাম, মাঝখানে গেলাম, চলে আসলাম। হ্যাঁ, আমি একটা হচ্ছে পি নিচ্ছি, জাস্ট 1P। হ্যাঁ ওকে, এবার এখানে হচ্ছে যে একটা টেক্সট নিয়ে আসি। আমি কিন্তু হচ্ছে পি এর মধ্যে টেক্সট লিখবো, তার জন্য আমরা একটা কি দিলাম, আমি একটা ট্যাব চাপলাম। আপনারা এভাবে করতে পারেন, এইভাবে করলে লেখাটা কোডটা সুন্দর হবে। এটা টেক্সট নিয়ে আসা দরকার, কপি করলাম, Ctrl+C Ctrl+B, চলে আসলো। এটা আমরা যখন আউটপুটে দেখতে চাই, আমার একবার অলরেডি ওপেন করা আছে ফাইলটা, জাস্ট রিলোড দিলাম, হয়ে গেল, চলে আসলো, শেষ। এখন হচ্ছে যে আমরা গতকালকে থেকে আমরা যেটা করতেছিলাম, আমরা আগে ট্যাগ লিখতেছি, তারপরে কন্টেন্ট লিখতেছি। এখন ফরম্যাটিং ট্যাগগুলো কিন্তু ওইভাবে হয় না। ফরম্যাটিং ট্যাগগুলো আপনার কন্টেন্টের মধ্যে যে যে বসে, তাহলে আমরা এখন কন্টেন্টের মধ্যে পরবর্তীতে আমরা কি ট্যাগ ইউজ করব। হ্যাঁ ওকে ফাইন। বি ট্যাগ দিলে বোল্ড হয়, স্ট্রং ট্যাগ স্ট্রং দিলে বোল্ড হয়। হ্যাঁ, আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। মনে হচ্ছে আমি এখানে এটুকুর মধ্যে আমি কি বি ইউজ করলাম, শুরু করলাম, যেখানে আমার চাহিদা শেষ, কাজ শেষ, রিকোয়ারমেন্ট, সেখানে আমি এটা ক্লোজ করে দিলাম। ওকে, এরপর আমি হচ্ছে লোরম ইপসামে যে স্ট্রং শুরু করলাম, STRON দেখতে সেম কিন্তু কাজটা ভিন্ন, বলতেছি একটা মিনিট। একই হবে, মানে দুইটার ক্ষেত্রে সবগুলো ট্যাগ হবে এরকমই, যে আপনার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে আপনি কি ইউজ করবেন। হ্যাঁ, সিম্পল একদম। তবে খেয়াল রাখবেন স্টার্টিংটা যে হচ্ছে এটা কি ক্লোজটা কি আসলে হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে একটু। করলাম, তোর হচ্ছে এটা আউটপুটে আসে, দুইটাই কি একই রকম দেখতে কি মোটা হচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে আমরা যখন বোল্ড ইউজ করি, এটা শুধুই বোল্ড, এটা আর কোনো কাজ নেই। বোল্ড হচ্ছে, বোল্ডলে কি হবে, ইউজারের চোখ যাবে এটার উপরে, যে এটা অনেক বড় একটা আর্টিকেল, ইউজারের চোখটা কি নরমালি এখানে চলে যাবে, যে এখানে একটা আলাদা কিছু আছে, মানে চোখে লাগতেছে, সৌন্দর্যটা এখানে চোখে লাগতেছে। হ্যাঁ, আর এটা যেটা আছে, এটা হচ্ছে দুইটা কাজ করে। একটা হচ্ছে এটাও বোল্ড আছে, তাহলে অনেক বড় একটা টেক্সটের মধ্যে, আর্টিকেলের মধ্যে যদি আমরা এটা রাখি, তাহলে ইউজারের চোখ অটোমেটিক্যালি এখানে যাবে। আরেকটা কাজ হবে সার্চ ইঞ্জিনের জন্য। সার্চ ইঞ্জিন হচ্ছে যে এ লোরেম ইপসাম ইজ এ প্লেস হোল্ডার, এই লেখাটার ইম্পর্টেন্স দিবে। হ্যাঁ, ইম্পর্টেন্স দিয়ে কি করবে, সে তার ব্রেন মেমোরিতে রেখে দিবে, যে কেউ যদি এটা যদি আবার সে এটা লিখে গুগলে যদি সার্চ করে, তাহলে আপনার টেক্সটের সাথে এটা ম্যাচ করবে, তখন আপনার টেক্সটারে কি গুগল সাজেস্ট করবে যে এটা আছে। গুগলের কাছে কিন্তু এই বোল্ডের কোনো দাম নাই, এটা জাস্ট একটা নরমাল টেক্সট। যখনই আপনি স্ট্রিং ইউজ করবেন, তখন তার কাছে এটার জন্য আলাদা একটা ভ্যালু আছে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা স্ট্রিং ইউজ করলে বোল্ডের তুলনায় ডাবল সুবিধা পাচ্ছি, ইউজারের জন্য কাজ হয়ে যাচ্ছে, আবার আমরা কি সার্চ ইঞ্জিন সার্ভার ওদের জন্য কাজ হয়ে যাচ্ছে। আমরা অলওয়েজ স্ট্রিং ইউজ করতে পারি। হ্যাঁ রাইট, এসইও এর ক্ষেত্রে আমরা এটা সুবিধা পাবো স্ট্রিং থেকে। এরপরে যদি আমরা আই ইউজ করি, তাহলে কি হয়, ইটালিক হবে, আমরা কিন্তু জানি এটা নাকি, ইটালিক হবে। আবার ইএম দিলে এটাও আমাদের ইটালিক হবে, আমরা যারা ইউজ করে ফেলছি আমরা অলরেডি কিন্তু আমরা জানি ইএম ইউজ করলে কি হবে, ইটালিক হবে। দুইটাই ইটালিক, এটাও ইটালিক, এটাও ইটালিক, সেম টু সেম, দেখতে কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্য আছে স্ট্রং আর বোল্ডের যে পার্থক্য, আই এবং হচ্ছে কি ইএম এর সেম পার্থক্য। তাহলে সেটা কি, আমি যখন আই ইটালিক করতেছি, এটা ইউজারের জন্য একটা কি আই ক্যাসি হচ্ছে, মানে যে তাকালে এটার দিকে চোখ চলে আছে এরকম হতে পারে।
আবার যখন হচ্ছে আমরা ইএম ইউজ করি তখন এটা কি ইউজারের জন্য হলো এবং সার্ভার এবং সার্চ ইঞ্জিনের জন্য কি হয়ে গেল। ক্লিয়ার? সার্চ ইঞ্জিন এই ওয়ার্ডটাকে এই টেক্সটটাকে সেন্টেন্সটাকে আলাদা একটা ভ্যালু দিয়ে সেই তার ব্রেনের মধ্যে রেখে দিবে যে এটা আলাদা একটা ইম্পর্টেন্স আছে এই লেখাটার। ক্লিয়ার নাকি ঘুমাচ্ছেন আপনারা? ক্লিয়ার, গ্রেট। দেন এরপর আছে আন্ডারলাইন। এটা খুবই ইজি সিম্পল জিনিস যে আপনি যদি কোনো একটা লাইনকে বা কোনো একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করতে চান তাহলে তার আগে পরে জাস্ট ইউ স্টার্ট ইউ ক্লোজ। সেটা হতে পারে একটা ওয়ার্ড, হতে পারে একটা লেটার, হতে পারে একটা সেন্টেন্স, হতে পারে একটা পুরো প্যারাগ্রাফ। এগুলো সবই আসলে মানুষের হচ্ছে যে কি আকর্ষণটা ধরার জন্য আর কি, যে আমি ওইদিকে মানুষের তাকাতে বাধ্য করে বা অটোমেটিক্যালি চোখটা এমনি চলে যাবে আলাদা কিছু থাকলে। এরপর আছে মার্ক। এটাও ওইরকমই যে আপনি একটা টেক্সটকে আলাদাভাবে স্পেশাল ভাবে হচ্ছে যে আপনার ক্লায়েন্টকে আপনি কি দেখাতে চাচ্ছেন। এটা হচ্ছে ডিফল্ট ইয়েলো কালার থাকে এরকম, যে মনে করেন যে আপনি আপনার টেক্সটের মধ্যে 10 জায়গায় শেখ হাসিনার নামটা লিখছেন, তাহলে সবটা এটা কি এভাবে বোল্ড করে রাখলেন বা এভাবে কি মার্ক করে রাখলেন, তাহলে অটোমেটিক্যালি এখানে চোখ যাবে এরকম। না, সিএস ছাড়া মনে হয় চেঞ্জ করা যায় না। দেখি বিজে এখানে লেখে বিজে কালার লেখে না বলতো, এগুলো অবশ্য ইউজ হয় না এখন, তারপরে কি কাজ করে নাকি না? না, শুধু কালার টেক্সট কালার, তাও এখানে কাজ করবে না মনে হয় না। স্টাইল দিলে সিএসএস হয়ে গেল। বাট HTML5 এগুলো সাপোর্ট করে না। ওকে, আসলে ওকে ফাইন, এটা বাদ দিন, এটা সমস্যা না, একটা 2 দিন ধৈর্য ধরেন, পাবো আমরা। এরপর হচ্ছে কি বিগ আর স্মল। এটা বলছিলাম কি নরমাল ফ্লো থেকে তুলনামূলক কিছুটা কি বড় কিছুটা ছোট, এটা অলরেডি আমরা জানি। তাহলে আমাদের মেন ইয়া ছিল কি স্ট্রং, বি, ইএম আর আই এর মধ্যে, তো আমরা এগুলো ইউজ করে ফেলি। বাকি বাকি যা ছিল বিগ আর হচ্ছে যে বিগ ক্লোজ, দেন হচ্ছে কি ধরেন যে স্মল দিয়ে দিই এখানে। করে করে আচ্ছা বাদ দেন এটা, এক একজন এক কথা কয়, আমরা কই যাবো বলেন। আচ্ছা এখানে কাজ করে কিনা দেখেন, এখানে কাজ করা মানে এখন সাপোর্ট করতেছে। আমাদের হচ্ছে বিজে কালার আগে সাপোর্ট দেয়, এখন সাপোর্ট করে নাই, দেখতে পেলেন কালার সাপোর্ট করতে কালার সাপোর্ট করে নাই, তার মানে ওগুলো আসলে কি বাদ হয়ে গেছে। এখন এগুলো যদি বাদ হয়েও যায় তাহলে কেউ কেউ ধরে রাখছে এখনো। এই যে বিগটা যখন দিলাম তখন এটা কি তুলনামূলক কিছুটা বড় আর এটা কিছুটা কি ছোট। এখন আপনারা যদি কেউ কোশ্চেন করে, যদি আপনারা কত রিটার্ন কোশ্চেন এরকম আসলো বা কেউ জিজ্ঞেস করলো কোন ট্যাগটা তুলনামূলক কি বড় টেক্সট দেয়, আপনারা কি অ্যান্সার দিবেন? বিগ ট্যাগ। আর কোন ট্যাগটা তুলনামূলক ছোট টেক্সট দেয়? স্মল ট্যাগ। হ্যাঁ, আবার বলবেন না যে H1 ট্যাগ, H1 ট্যাগ বড় ট্যাগ দিয়ে ঠিক আছে, কিন্তু এটা হলো হেডিং ট্যাগ। ওকে, এগুলো একটা খেয়াল রাখতে, পার্থক্যগুলো খুবই সিম্পল, একটা খেয়াল রাখতে হবে, সূক্ষ্ম ব্যাপার এগুলো। ওকে, নেক্সট আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা এখন হচ্ছে কোশ্চেন হচ্ছে যে আমরা কি কোন একটা টেক্সটকে, কোন একটা সেন্টেন্সকে চাইলে একই সাথে স্ট্রং করতে পারবো কিনা, ইএম বা ইটালিক করতে পারবো কিনা, মার্ক করতে পারবো কিনা, আন্ডারলাইন করতে পারবো কিনা, বিগ করতে পারবো কিনা, একটা ওয়ার্ডকে পারবো। কিভাবে করতে হবে? সব বসাই দিব একটা পর একটা নাকি? চল আমরা একটু বসাই একটা। হ্যাঁ চলেন, মনে হচ্ছে আমরা এখানে আসলাম, এসে হচ্ছে আমরা কি পি শুরু করলাম, পি শেষ করলাম। ওকে, আচ্ছা আমরা কন্টিনিউ করি, নো প্রবলেম। এবার হচ্ছে আমরা এখানে একটা টেক্সট নিই, যেখানে একটা টেক্সট, সেটা হতে পারে একটা ওয়ার্ড, একটা লেটার, একটা কি সেন্টেন্স হতে পারে, নো প্রবলেম। এবার এখানে আমি বলছি আমি সবকিছু অ্যাপ্লাই করবো, সবকিছু যাচ্ছি। ওকে ফাইন, নো প্রবলেম। তাহলে আমি প্রথমে কি সিকোয়েন্স মেইনটেইন করেন, যেটা শুরু করবেন এটা শেষ করে দিবেন। আমি আই শুরু করলাম, আই শেষ করলাম, শেষ। ওকে, একটা আউটপুট দেখি কেমন দেখায় চেহারাটা, এই যে এটা। এরপর আমি বলতেছি কি এটা বোল্ড করব, তাহলে কি এখানে হলো যদি আমি আগে শুরু করি, আয়ের আগে শুরু করি, কালার হয়। আপনার ডক্টর দেখেন তো কি অবস্থা। আচ্ছা ডক্টরটা দেখেন না, ডক্টরটা দেখেন।
টপ কি অবস্থা? এভাবে লিখছেন নাকি বড় হাতে? আমি দেখবো তাহলে অপশনটা তাহলে অ্যাস্টাল স্কুলে সিএসএস হয়ে গেল সেটা। অ্যাস্টাল লিখলে তো ওটা সিএসএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একসাথে সাপোর্ট করতো ওইরকম, এখন আর করে না। আচ্ছা এগুলো দেখেন, ওটা আমাদের জন্মের আগের কথা, এখন বর্তমানের কথা বলতে হবে। আচ্ছা এদিকে একটু দেখেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা আমরা হচ্ছে আবার বলতেছি, যদি আমি এটা বোল্ড করি তাহলে কি করতে হবে? বি শুরু করব। যদি আয়ের আগে শুরু করে তাহলে শেষ করতে হবে আয়ের পরে, এভাবে। আর যদি মনে করেন যে না, এভাবে না করে আমরা আয়ের কি প্রথম অংশের পরে শুরু করবো, যেমন কি হবে বি, তাহলে শেষ হবে কোথায়? এখানে আয়ের আগে। মানে সিকোয়েন্সটা আপনারা বুঝতেছেন নাকি? এটা এখানে শুরু, এখানে শেষ, তার এটা এখানে শুরু, এখানে শেষ, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। এটা যদি আবার আগে চলে আসে তাহলে কিন্তু সিকোয়েন্স কিন্তু মিললো না। এটা আপনারাই বুঝবেন যে বিটেক শুরু হলে বিটেক শেষ হয়, বিটেক শেষ কোথায় আছে? নাই তো। ওকে, এবার আমি এটার মনে করেন যে বি করলাম, আই করলাম, এবার আন্ডারলাইন করব একটা, তারপর একটা দেখে আসে চেহারাটা মোটা হয়ে গেল। হ্যাঁ, তারপর আন্ডারলাইন করবো। তাহলে কি ইউ শুরু করলাম, ইউ শেষ করলাম, যাই চেহারা দেখি হয়ে গেছে, আন্ডারলাইন চলে আসছে নাকি? এবার আমরা এটা মার্ক করব, মার্ক শুরু করলাম, তাহলে মার্ক সবার শেষে যায় কি শেষ হবে। এভাবে সিকোয়েন্স গুলো মেনটেন করে করে আদর করে ফেলবেন। মানে প্রথম থেকে যেটা শুরু এটা শেষ করে ফেলবেন, তাহলে আর প্যাচ লাগবে না। যদি এভাবে এক মাথা ধরে কি সবগুলো লেখেন, পরে আরেক মাথা ধরে কি সবগুলো যখন লিখতে যাবেন তখনই প্যাচটা লেগে যাবে, যদি একসাথে করতে যান আর কি। না না, কোনো সিকোয়েন্স মেনটেন করতে পারেন, যেটা আগে সেটা পরে কোনো প্রবলেম নাই, তবে স্টার্টিং আর ক্লোজিং খেয়াল রাখতে হবে। এটার স্টার্টিং এটার ক্লোজিং যেন একসাথে হয়, এটার স্টার্টিং এটার ক্লোজিং যেন কি ম্যাচ থাকে, আগে পরে গেলে হবে না। তবে এমন না যে আবার কি মার্কের পরে ইউ দেওয়া দিতেই হবে, এরকম কোনো কন্ডিশন নেই, এগুলো আগে পরে যেতে পারে, নো প্রবলেম। শুধু খেয়াল রাখবেন স্টার্টিং আর এন্ডিং এ, ওপেনিং আর ক্লোজিং এ। ওকে ফাইন, গ্রেট। দেন নেক্সট আমাদের আরো কিছু ফরম্যাট ট্যাগ আছে, আমরা একটু দেখি। ডেল বা ডিলেট, ইনস বা কি ইনসার্টেড, তারপরে যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বিআর, এইচআর। বিআর অলরেডি আমরা কি জানি, আর এইচআরটা একটা হরিজন্টাল লাইন দিবে, একটা দাগ দিয়ে দিবে আমাদেরকে। আর হচ্ছে ডেল বলতে কি ডিলিট করে দিবে, বা ডিলিট করে দেবে, ডিলিট হয়ে যাবে না, থাকবে বা ডিলিট দেখাবে। আর ইনসার্ট হচ্ছে কি ইনসার্ট বুঝাবে। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে যে কি, এটা হচ্ছে আমরা যে ম্যাথের যে সূত্র আছে আমাদের কি H2O, হ্যাঁ H2O হচ্ছে যে মনে করেন এই টুটা যে নিচে আসবে, H আর ওটাকে মাঝখানে থাকে, মানে লাইনে থাকে, ওই টুটার নিচে আসার জন্য আমরা ইউজ করবো কি সাবস্ক্রিপ্ট। আর যদি মনে করেন a স্কয়ার b স্কয়ার, টুটার যে উপরে নিচ্ছি, এই উপরে নেওয়ার জন্য আমরা ইউজ করবো কি সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, তো এইভাবে ফর্মুলাগুলো সুন্দর করে লেখা যাবে যদি আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ইউজ করি তাহলেই। হ্যাঁ, আর বিআর এটাতে বুঝছি আমরা, এগুলার নিয়ে একটা এক্সপ্রেশন আছে, আমি একটু দিচ্ছি বুঝাচ্ছি, এটা দেখেন এক্সপ্লেনেশনটা কি একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মনে একটা প্রোডাক্ট আছে, মনে করেন ই কমার্স পেজে আছি আমরা, একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম হচ্ছে মনে করেন কি দাম, প্রো। প্রথম যখন দাম আসলো তার, মানে বাজারে আসলো যখন, তখন তার হচ্ছে যে প্রাইস ছিল মনে করেন 25,000 টাকা, চলতেছে ভালোভাবে, কোনো সমস্যা নেই, 25,000 টাকা, হ্যাঁ চলতেছে। এরপর কিছুদিন পরে বলছে না এখন আর 25,000 টাকা নাই। তাহলে আপনারা যেটা করতে পারেন, হয় বিগ থাকতে পারে, না থাকতে পারে, কোনো সমস্যা নেই। বিগ যদি না থাকে তাহলে কি করবেন, ডেল এবং ডেল। আর 25,000 টাকা যদি দাম না হয়, নতুন একটা দাম তার দিবে না কোম্পানি, তখন এটার কি করবেন, এভাবে এটা বাদ, এটা ইন, ক্লিয়ার? এটা আগে দাম ছিল, এখন এই দামটা দিয়ে সেল করতেছে। এটা হচ্ছে যে এভাবে ইউজ করতে হবে, ডেলার ইনসার্টটা এভাবে, ইনসার্টটা এভাবে ইউজ করতে হবে। ইনসার্টের একটা জিনিস দেখেন, এটা আন্ডারস্কোর আসে, এই জন্য এই আন্ডারস্কোর আসে দেখে এটা যে আমি ইউর পরিবর্তে ইউজ করে বলবো তা না। এটা আসবে কখন, যদি ডেল থাকে তখন ইনসার্ট আসবে, এমনি ইনসার্ট আসবে না। এই আমার এই যে লজিকটা ক্লিয়ার সবাই, কখন এটা আসতে পারে,
এটা আরেকটা আমরা एग्जांपल দিতে পারি এরকম যে মনে করা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে যে আমাদের মহাবিশ্ব নিয়ে কেউ একটা উক্তি দিয়ে গেল। হ্যাঁ, এটা অনেক বছর আগে একটা উক্তি দিয়ে গেল। তো বর্তমানে এসে কে এটার একটা উক্তির একটা লাইন, একটা ওয়ার্ড কিছু একটা চেঞ্জ করলো, সে এটা ভুল প্রমাণ করলো। তো তখন এই নতুন যে একটা প্রমাণ হয়ে আসছে ওই লেখাটার জন্য পুরানটা বাদ দিয়ে দেয় না পুরোপুরি, তখন কি করে পুরানটাও রাখে কিন্তু এভাবে কি কেটে দেয়, যেটা আগে ছিল এখন আর নেই। আর যেটা বর্তমান আছে সেটার এইভাবে কি ইনসার্ট দিয়ে আন্ডারলাইন দিয়ে এইভাবে পাশে রেখে দেয়। তাহলে ইউজাররা বুঝতে পারে যে কি এটা আগে ছিল এখন নেই, এটা ডিলিট বাদ হয়ে গেছে, আর যেটা বর্তমানে সেটা হচ্ছে কি পাশে যেটা আছে এটা। ওকে, তো আমি যদি আমরা এমন কোন কন্টেন্ট ইউজ করি যেখানে আগে একটা ছিল এখন বর্তমানে নতুন একটা আছে, তাহলে আমরা সেখানে ইউজ করবো কি ডিলিট এবং ইনসার্ট। খেয়াল থাকবে? ওকে, গ্রেট। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, ওই যে আমাদের S2 তো আছে, ওটা দিয়ে আমরা বুঝাই দিই। যে হচ্ছে যে মনে করেন আমি দিলাম কি স্পেন, অথবা বিগ এর মধ্যে ইউজ করি। হ্যাঁ, এটা বড় বড় আসে তো, অথবা H2, এটা বড় আসে দেখতে ভালো লাগবে, S2। হ্যাঁ, একটা মিনিট। এখন হচ্ছে আমার S2 নিয়ে আলোচনা করতেছিলাম, H2O। হ্যাঁ, এটা দেখতে নরমালি তো লাগবে। এখন আমি 2টারে একবার আমি উপরে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, যদি চাই তাহলে কি করতে হবে, যদি চাই নিচে নিয়ে আসবো তাহলে জাস্ট 2 এর আগে লিখে দেব কি SUB, আর 2 যেখানে শেষ লিখে দেব SUB, তাহলে 2টা চলে আসবে এরকম নিচে, সুন্দর, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আবার যদি চাই যে আমি কি চাইবো, হ্যাঁ ওকে ফাইন, a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, হোক বল হোক ভুল হোক রাইট হোক এটা কোনো ম্যাটার না, আমরা লিখি। তাহলে এটা কি আসবে, নরমাল ফ্লো। এগুলো কিন্তু একই লেয়ারে আছে। তারপর যদি মনে হয় যে একই লেয়ারে নাই তাহলে এটারে বড় করে দেন, বিটারেও বড় করে দেন। এখন একটু দেখি, একই লেয়ারে আছে না? ওকে, আমি আবার 2 দুইটারই উপরে নিয়ে যাব। তাহলে জাস্ট কি করতে হবে, এখানে SUP মানে সুপারস্ক্রিপ্ট, আর এখানে SUP কি শেষ হবে SUP। একটু খেয়াল রাখবো কোথায় শুরু করতেছে কোথায় শেষ করতেছে, একটু খেয়াল রাখবো। এখানে এসেও SUP, এখানে এসেও SUP শেষ। আর যদি একটা এখানে আসি তাহলে দেখবেন যে কাহিনী ঘটে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বোঝা যাচ্ছে, আগে শুধু কি a2 প্লাস b2, এখন হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, আমরা নরমালি হচ্ছে যে এই সাবস্ক্রিপ্ট আর হচ্ছে যে কি সুপারস্ক্রিপ্ট ছাড়া নরমালি এগুলারে কিন্তু মারামারি করে উপরে নেওয়া যাবে না বা নিচে নামানো যাবে না। তখন তাহলে এটা ছাড়া যদি আপনি এরকম কোনো কিছুর উপরে বা নিচে নিতে চান তাহলে আপনার অনেক বিশাল বড় করতে হয়ে যাবে, ঝামেলা বাড়বে। হ্যাঁ, তো যখনই আপনার এরকম করার দরকার হবে তখনই মনে রাখবেন যে এটার জন্য আছে একটাই হাতিয়ার, সেটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, অন্য হাতিয়ার ইউজ করলে ঝামেলা বাড়বে। আর হচ্ছে কি এইচআর, এইচআর হচ্ছে কি মনে করেন যে এখানে আমি একটা S2 লিখলাম না, আর আপনারা S2 আর S2 দুইটার মাঝে একসাথে রাখতে ভালো লাগতেছে না, আপনি তার সাথে এভাবে থাকবে না, এটা কেমনে কেমনে থাকবেই না, থাকলে মাইর দিন এটারে। তখন আপনি জাস্ট কি করবেন, এখানে আসবেন এইচআর, এভাবে একটা এইচআর দিয়ে দিবেন, আর এখানে এসে দেখবেন যে আরো আলাদা হয়ে গেছে, দেয়াল উঠে গেছে মাঝখানে। আবার মনে হচ্ছে এটার এটার একসাথে রাখবেন না, মানে কারোই কার সাথে থাকতে দিবেন না। তাহলে যখন যেখানে মন চাইবে যে কি দেয়াল তুলে দেওয়ার সেখানে একটা করে এটা ধরা দিবেন। আর যদি মনে করেন যে না এখানে এক দেয়ালে হবে না, যুদ্ধ বাঁধতে পারে, তা আরো দিব দেয়াল, তাহলে খালি দিয়ে থাকবেন। হ্যাঁ, আর এখানে দেখবেন যে অনেকগুলো এরকম দেয়াল উঠে গেছে, ব্রেক। এই চারিতে হরিজন্টাল লাইন, এটা আসলে মূলত হ্যাঁ হরিজন্টাল লাইন দিচ্ছে, এগুলো হরিজন্টাল লাইন দিচ্ছে মূলত। ওকে, ক্লিয়ার সবাই? জি, আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা একটু এগুলো অ্যাপ্লাই করি, একটু আপনারা পারেন তাও একটু অ্যাপ্লাই করেন প্লিজ। জি জি, না ওরকম কোনো হিস্টরি নাই। ওকে, আপনারা একটু প্লিজ ট্রাই করেন সবাই, আমি এটাই রাখলাম। হ্যাঁ, আপনারা তো এরকম ছোট ছোট ওয়ার্ডের মধ্যে ট্রাই করেন না, পুরো একটা প্যারাগ্রাফ নিয়ে তার মধ্যে ট্রাই করেন, তাহলে একটু ভালো প্র্যাকটিস হবে। ওকে, এতক্ষণ আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে কি আগে আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছিলাম, তারপর তার মধ্যে কি ফরম্যাটিং করতেছিলাম। এখন এমন একটা ট্যাগ আছে আমাদের যেটা আগে থেকে আমাদের কি ফরম্যাটিং করে দিয়ে দেয়, ওটাকে বলে ফ্রি ফরম্যাটিং ট্যাগ, মানে আগে থেকে ফরম্যাট করা থাকে। সেটা কিরকম, যদি বিষয়টা সুবিধা নাই ওটা থেকে, মানে তারপর একটা শিক্ষার জন্য শিখা আর কি, মানে যেহেতু আছে তার শিখতে হবে। ফ্রি, ফ্রি হচ্ছে যে কি ফ্রি ফরম্যাটিং ট্যাগ, মানে আগে থেকে ফরম্যাটটাকে সে কি করে রাখে, রেডি করে রাখে। তবে এটা হচ্ছে যে
এইসব ফরম্যাট না, অন্য ফরম্যাট রেডি করার আগে। সেটা কি আমরা একটু দেখি, চলো। পিআরই একটা ট্যাগ, তার নাম হচ্ছে কি প্রি ফরম্যাটিং ট্যাগ, মানে আগে থেকে কি মানে ফরম্যাট করা জিনিসপত্র। এখানে আসলাম, এসে আমি যদি হচ্ছে যে লোরেম ইপসন যে লেখাটা আছে না, জাস্ট কপি করে নিয়ে এখানে ফেলে দিলাম। হ্যাঁ, এই লেখাটা নরমালি কেমন আসে দেখতে, এরকম আসে না? হ্যাঁ, কিন্তু আমরা পি এর মধ্যে লিখলে এরকম আসলো, এটা কিন্তু আমাদের আউটপুটে কিন্তু এরকম দেখায় না। আউটপুটে কেমন দেখায়? নরমালি হচ্ছে সুন্দরভাবে দেখায়, ভদ্রভাবে, যেখানে উঠছে সেখানে সে নতুন একটা লাইন ব্রেক দিয়ে দেয়, দিয়ে কি নিচের দিকে চলে আসে, জাস্ট বি আর যে কাজটা করে ওই কাজটা করে। ছোট হোক বড় হোক কারণ কোনো সমস্যা নেই, হ্যাঁ, তার কাছে কোনো ভেদাভেদ নাই। কিন্তু প্রিট্যাগ কিন্তু এরকম না। সে বলা যে তুমি যদি আমার ইউজ করতে চাও তাহলে আগে থেকে ফরম্যাটিং করে দিতে হবে, আগে থেকে ফরম্যাটিংটা করে দিলে সে আসবে, আদারওয়াইজ সে কি করবে, এক লাইনে চলে আসে। হ্যাঁ, এটা একটা ঝামেলার কাজ। ইভেন দেখেন এখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা কোথেকে পাইছে? এই যে আমার এখানে একটা ফাঁকা আছে না, এই ফাঁকাটা সহ ধরে রাখছে সে, বুঝছে? ও বলে যে না, আমার সাথে হলো যে কি আপনার ওই যে কোনো তেলসপন্দি চলবে না, তুমি আগে থেকে এখানে ফরম্যাটিং করো, যেখানে যেখানে এন্টার দিবে যেন আমার রাখবা, আমি আউটপুটে ওইভাবেই থাকবো। ওই একটা জিনিস আছে আবিষ্কার করছে ওরা, শিখতে হবে আর কি আমাদের। এই মানে যেখানে যেভাবে রাখলাম ভেবে আসলো, এটা অনেক সময় দরকার হয় যদি আপনি কোনো একটা টেক্সট ইউজ করেন, যেটা আপনি ওখানে যেভাবে রাখবেন ওখানে আউটপুটে দেখতে যাচ্ছেন, তাহলে আপনি কি এটা ইউজ করতে পারেন। এটা একটা ভালো এক্সাম্পল হতে কিরকম, মনে করা হচ্ছে যে আপনার একটা টাইটেল আছে, টাইটেল কি ফরম্যাটিং ট্যাগ, এটা হলো টাইটেল আপনার। হ্যাঁ, আপনি চাচ্ছেন কি এখানে এই ট্যাগটা আসবে নিচের লাইনে, কোথায় আসবে, এভাবে আসবে, তাহলে কিন্তু এই ট্যাগটা কিন্তু খুবই একটা ভালো ট্যাগ। জাস্ট এখানে ট্যাগটা এন্টার দিয়ে দিলেই আপনার কাজটা হয়ে গেছে, শেষ। এবার এটা একটা সিএসএস দিয়ে গসামাজা করে একটা বড় করে নেবেন, কাজ হয়ে গেল। ক্লিয়ার? মানে এটারও কিন্তু ইউজ করলে, মানে যদি আমরা পারি তাহলে এটারও ভালো ইউজ করা যাবে। জি, সেন্টার করতে চান? হ্যাঁ, দেন না, মানা করছে, ও তো চাচ্ছে সেটা, আপনি করেন। হ্যাঁ, যেমনি দিবেন অমনি আসবে। হ্যাঁ, এটা মেপে মেপে দিতে হবে আর কি। এই যে কিসের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইউজ করতে পারলে ইউজ আছে আসলে। যদি দেখেন একটা সুন্দর একটা ইউজ হয়ে যাচ্ছে না এখন। ওকে, আবার এটার মধ্যে এটার আগে পরে আপনারা একটা ইউজ টু লাগাই দেন, তাহলে মনে হয় এটা কি মোটা হয়ে যাবে নাকি? কাজ কিন্তু হচ্ছে, আমাদেরকে অ্যাপ্লাই করতে জানতে হবে, মানে কোথায় অ্যাপ্লাই করা যায় একটু দেখতে হবে। এই তাহলে আমরা প্রিপরেশনটা কি পেলাম, আগে থেকে আমরা কি এখানে ফরম্যাটিং যেভাবে রাখবো ওইভাবে সে আমাদেরকে আউটপুটটা দিয়ে দিবে। ইভেন একটা স্পেস দিলে সেই স্পেসটাও কি সে কাউন্ট করে নেবে। আমরা পি তে কিন্তু এভাবে স্পেস দিলে কিন্তু এগুলো কাউন্ট কিন্তু করে না সে, কিন্তু এই লোক কিন্তু কি সবই কাউন্ট করবে। ক্লিয়ার? ওকে, এটা ভালো আবার খারাপ, যদি ইউজ করতে পারি ভালো, ইউজ করতে না পারি খারাপ। কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, কিছুটা কালার একটা অন্যরকম থাকে, এটা রাইট। এখানে এটার কালার দেন আর এটার কালার দেখেন, একটু পার্থক্য আছে এগুলোর মধ্যে, ফন্টও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ রাইট, অনেক কিছু আছে। যাই হোক, গুড, আমাদের এটা ভালো। ওকে, আর আমরা কিছু অনেকগুলো কিন্তু ট্যাক্স শিখে ফেলছি অলরেডি আমরা। আবার আরেকটা সামনের দিকে আগাই। আচ্ছা, আমি হচ্ছে গতকালকে ইভেন আমাদের HTML যখন থেকে শুরু হচ্ছিল, ইন্ট্রোডিউস হচ্ছিল, তখন থেকে একটা কথা বলছিলাম যে হচ্ছে যে আমাদের কোনো কিছু ব্রাউজারে কিভাবে আমরা দেখবো, এটা ট্যাগের মাধ্যমে দেখবো, ট্যাগের কারণে দেখবো। একটা ট্যাগে দেখি আমাদেরকে এক এক রকম আউটপুট আসতেছে, তাই না? এটার কারণ কি? কারণ হচ্ছে যে ট্যাগগুলো নিজস্ব কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে, কিছু ফিচার্স আছে, কিছু প্রপার্টিস আছে নাকি, ওটার কারণে আসতেছে। এবার আমরা চাইলে ওই ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলো, প্রপার্টিগুলো কি চেঞ্জ করতে পারবো। তার সাথে আমরা আরো কিছু মনে করেন যে এটা এখন মনে করেন যে একটা কথার কথা, এটা সাইজ আছে হচ্ছে 20 পিক্সেল। আমরা পিক্সেল বুঝি না নাকি? আচ্ছা, আমরা তো ইঞ্চিতে বুঝি, ইঞ্চি ফুট এগুলো তো বুঝি।
কথার কথা ধরেন যে হচ্ছে যে কি এটা সাইজ হচ্ছে কত 5 ইঞ্চি। এখন আমরা চাইলে এটা সাইজ করে দিতে পারবো 10 ইঞ্চি, 20 ইঞ্চি, 30 ইঞ্চি। কিভাবে করতে পারবো? এটার মধ্যে এটার 5 ইঞ্চি এটার কি ডিফল্ট বৈশিষ্ট্য। আমরা চাইলে এটার মধ্যে ডিফল্ট বৈশিষ্ট্যটার মধ্যে আমরা আরো কিছু গুণাবলী দিয়ে দিতে পারবো, অথবা আরো কিছু বৈশিষ্ট্য দিতে পারবো, অথবা কিছু কি ফিচার দিতে পারবো। আবার চাইলে আরো কিছু ফিচার কি নিয়েও নিতে পারবো, দিতে পারবো, নিতেও পারবো। কোন একটা ট্যাগের মধ্যে আমরা যে উপায়ে, যে টেকনিকে আমরা কি প্রপার্টি বা বৈশিষ্ট্য বা ফিচার দিতে পারি বা নিয়ে নিতে পারি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট। ওকে, তো আমরা যদি আবার একটু বলি এটাতে কি হতে পারে, এটা যে ওয়েতে, যে পদ্ধতিতে কি ট্যাগের বৈশিষ্ট্য বাড়ানো হয় বা কমানো হয়। নরমালি কমানো তো বলতে কিছু নাই, ওইটাও কিন্তু আমরা কিছু না কিছু অ্যাড করে দিচ্ছি দেখে কমতেছে আসলে। তো আমরা এটা বলতে পারি যে হচ্ছে যে ওয়েতে কোন একটা ট্যাগের বৈশিষ্ট্য বা ফিচার বা প্রপার্টি কি অ্যাড করে দেওয়া হয়, যুক্ত করা হয়, তাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট। ওকে, তো অ্যাট্রিবিউট দিয়ে কি করতে পারি আমরা? ট্যাগের বৈশিষ্ট্য অ্যাড করতে পারি, ট্যাগের প্রপার্টি অ্যাড করতে পারি, ট্যাগের জন্য একটা কি ফিচার, নতুন একটা ফিচার আমরা কি অ্যাড করতে পারি। খেয়াল থাকবে? ওকে, এবার আমাদের দেখতে হবে যে অ্যাট্রিবিউটটি ইউজ করে কিভাবে। চলেন এটা দেখি। Attributes provide additional information about HTML element. কি বুঝলাম? অ্যাট্রিবিউট কি দেয়? অতিরিক্ত বা কি এক্সট্রা কিছু কি ইনফরমেশন দেয়। ওই যে আমরা যেটা বললাম যে আলাদা কিছু কি ফিচার অ্যাড করে দিচ্ছে, সেটা তো অবশ্যই কি অতিরিক্ত, সেটা তার মধ্যে কিন্তু ছিল না। এটা বলছে অতিরিক্ত, আমরা যেটা বলতেছিলাম কি এক্সট্রা বলতেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছে। In HTML syntax, an attribute is added to in HTML start tag. HTML এর start এবং ending tag থাকে, সেই start tag এর মধ্যে এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হয়। ক্লিয়ার? অ্যাট্রিবিউটের কাজকে আমরা বুঝলাম, কোথায় অ্যাড করতে হয় এটা আমরা জানলাম। এখন আমরা দেখি যে কিভাবে অ্যাড করতে হয়। এটা দেখেন, এটা দেখলে আপনারা আসলে বুঝে যাবেন। পি ট্যাগ আমরা অলরেডি জানি। পি ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট নিয়ে আসলো টাইটেল। ওকে, কোথায় বসলো দেখেন তো? স্টার্টিং ট্যাগে, এন্ডিং ট্যাগে কিন্তু বসে নাই। স্টার্টিং ট্যাগে বসলো, বসে হচ্ছে একটা ইকুয়াল দিল, দুইটা ডাবল কোটেশন দিল, আর এখানে মাঝখানে যেটা বসতেছে সেটা আমাদের আউটপুটে দেখা যাবে। এইভাবে যখন কিছু একটা থাকে সেটা আমরা কি বলি একটু শুনেন। এটার আমরা বলি অ্যাট্রিবিউট, আর এটাকে বলি হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। কিভাবে লিখতে হয়? ট্যাগের পর একটা স্পেস দিব, অ্যাট্রিবিউটের নাম লিখবো। অ্যাট্রিবিউট মানে কি এক্সট্রা একটা কি বৈশিষ্ট্য, এক্সট্রা একটা ফিচার, একটা কি এক্সট্রা একটা প্রপার্টি। কার প্রপার্টি? ট্যাগের প্রপার্টি, যার সাথে লিখতেছি তার প্রপার্টি। আর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটের মধ্যে কি বসতেছে? অ্যাট্রিবিউটের ভ্যালু বসতেছে। আচ্ছা, এটা দেখে কি বোঝা যায়? যারা আমরা জানি না তারা একটু বলেন, যারা জানি তারা বলার দরকার নাই। এটা দেখে কি বোঝা যায়, মানে মিনিংফুল আপনার মধ্যে কি আসে? দেখি ভাই বলেন তো, এটা দেখে কি মনে হচ্ছে, কি আসতে পারে এখানে, কি হতে পারে কাজটা? বসেন বসেন বসেন, বসে বলেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, উনি রাইট। এটা হচ্ছে কি পি এর টাইটেল বোঝাচ্ছে, মানে এটা কিন্তু অনেকটা মিনিংফুল, দেখলে আমরা বুঝতে পারছি পি এর টাইটেল বোঝাচ্ছে। তো পি এর নরমালি কিন্তু এখন কিন্তু কোনো টাইটেল ছিল না, যে আমরা অনেকগুলো পি ইউজ করছি, এগুলোতে কিন্তু কোনো টাইটেল টাইটেল কিছু নাই। তো এখন আমরা এই এক্সট্রা একটা কি অ্যাট্রিবিউটের মাধ্যমে এক্সট্রা একটা কি অ্যাডিশনাল একটা তার আমরা ফিচার দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে কি হবে, এই পি এর একটা টাইটেল দেখা যাবে। ওকে, সেটা কিভাবে আমরা ইউজ করতেছি? অ্যাট্রিবিউটের মাধ্যমে ইউজ করতেছি। কি হবে? স্টার্টিং ট্যাগের প্রথমে আপনার কি ট্যাগের পরে জাস্ট স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউট ওয়ার্ডটা লিখবো, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে মাঝখানে কি ভ্যালুটা আমরা লিখে দিব, তাহলে অ্যাট্রিবিউটটা অ্যাক্টিভ হয়ে যাবে, কাজ করবে। আর এটা ট্যাগের মধ্যে কি তার আউটপুটটা ইনসার্ট করবে বা তার ফিচারটা ইনসার্ট করবে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা একটু দেখি টাইটেলটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা শুধু পি এর মধ্যে না, যেখানে দিবেন সেখানে কাজ করবে। আমরা এসটিউ এর মধ্যে অ্যাপ্লাই করে দেখি, চলেন। টাইটেল, এখানে দিলাম কি হেডিং ট্যাগ, এটা হলো টাইটেল। আর আমরা দেখি কিভাবে কাজ করে, একটু দেখি, এটা একটু বোঝা আছে কিভাবে কাজ করে। নরমালি আমরা কোন ট্যাগের উপর রাখলে কিছু কিন্তু শো করে না, করে না। যখন আমরা টাইটেল ইউজ করি তখন যেটার মধ্যে টাইটেল ইউজ করা সেটার উপরে গেলে দেখেন এখানে আলাদা করে একটা কি আসছে, একটা পপআপ একটা জিনিস আসে, সেটার মধ্যে টাইটেলটা থাকে, হেডিং ট্যাগ। এটা কেন ইউজ করা হয়? নরমালি হচ্ছে যে আপনি একটা আর্টিকেল লিখতে, আর্টিকেল আছে, হ্যাঁ, এই আর্টিকেলে যখন আমরা পড়ি তখন যদি এটার উপরে যদি টাইটেলটা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা এই আর্টিকেলের এই অংশটা কি বিষয় নিয়ে বা এই বিষয়টা কি বিষয় নিয়ে। অথবা এখানে মনে করেন যে হচ্ছে কি
আমাদের এই যে বাংলাদেশ নিয়ে কিছু লেখা আছে এখানে, হ্যাঁ, এখানে মনে করেন হচ্ছে যে কি জাতিসংঘ নিয়ে কিছু লেখা আছে, এখানে সার্চ নিয়ে কিছু লেখা আছে। তো এই লেখাটা কিন্তু একটা আর্টিকেলের মধ্যে অনেকগুলো পার্ট থাকতে পারে, সেই পার্টগুলো কিন্তু আলাদা আলাদা টাইটেল করা নাই, টাইটেল কিন্তু একটাই মেন টাইটেল। তো আমরা এটা বোঝাচ্ছি কি হবে, যে যে আর্টিকেলটাই আছে না কেন সেই আর্টিকেলটার উপর যদি আলাদা আলাদা টাইটেল করে দিতে পারি, তাহলে ইউজার কিন্তু খুব ইজিতে বুঝে যাবে যে এই লেখাটা কার সম্বন্ধে লেখা হচ্ছে, হ্যাঁ, এই উক্তিটা কার সম্বন্ধে বলা হচ্ছে, তো এই নিউজটা কার সম্বন্ধে বের হয়েছে। এটা একটা সুবিধাজনক ব্যাপার আর কি। ওকে, তো আশা করি আপনারা আর্টিকেল টাইটেলের ইউজটা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। এটা আপনি ইউজ করতে পারবেন না টাইটেলটা যে কোনো জায়গায়, জাস্ট যেখানে দরকার সেখানে আসেন, টাইটেল ইউজ করেন, আর এখানে লিখে দিন কি যে কোনো কিছু। কোথায় এটা কই ইউজ করে? এখানে, হ্যাঁ, চলে আসলো, হ্যালো, হ্যাঁ। এরকম অনেক অ্যাট্রিবিউট ছিল যেগুলো এখন আর কাজ করে না। যেমন হচ্ছে আমরা প্রথম দিকে আমরা লিখছিলাম এখানে কি কালার, হ্যাঁ, এগুলো এখন আর কি কাজ করে না। দুঃখের বিষয়, কাজ করলে আপনারা দেখতে পেতেন আর কি। এরকম অনেক অ্যাট্রিবিউট ছিল যেটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতো, হ্যাঁ, যেটা দিলে আবার কি ফন্ট কালার চলে আসতো, এরকম অনেক কিছু ছিল, এখন আর এগুলা নাই। অ্যাট্রিবিউট আমি লিস্টে দেখতে পারি, চাইলে চলেন আপনারা একবার অ্যাট্রিবিউট ইউজ করবেন কেউ, সবাইটা অ্যাপ্লাই করেন, একবার করে একটা অ্যাপ্লাই করেন, একটা অ্যাট্রিবিউট অ্যাপ্লাই হয়ে যাক, যে কোথাও যেখানে মনে হচ্ছে ওখানে অ্যাপ্লাই করেন, আর দেখেন যে কি আউটপুটটা আসে কিনা। না, এই টাইটেলের উপরে না, এটার উপরে না, এটার উপরে না, বডির মধ্যে যা আছে তাদের মধ্যে। জি ভাই বলেন। আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ। HTML attribute list, HTML attributes list লিখে আমি W3 স্কুলে সার্চ করলাম, হ্যাঁ, দিয়ে কি দেয় আমরা একটু দেখি। W3 স্কুল HTML attribute and attribute elements can have attributes. Attributes provide additional information, যেটা আমরা শর্টে আসলাম। Attributes are always specified in কি star tag. Attributes usually come in name value pairs like name value. এটা একলা আসবে না, সে তার কি একটা ভ্যালু নিয়ে অবশ্যই সবসময় আসবে, একটা নাম থাকবে, একটা ভ্যালু থাকবে। সে কোথায় বসবে? ট্যাগের প্রথম অংশে। এটা হচ্ছে কি একটা ট্যাগের অতিরিক্ত কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, সেটা যেটা আপনার সাথে নাই ওটাতে এক্সট্রা। যেমন একটা এক্সাম্পল এখানে দিছে, দেখেন এ হাইপার রেফারেন্স, এটা এটা এ হচ্ছে কি একটা ট্যাগ, ট্যাগের মধ্যে এরকম করে যেটা আসে এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের ভিতরে যা থাকে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, হ্যাঁ, অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু। এবার এটা কি ধরনের অ্যাট্রিবিউট সেটা আমরা কাজ করার সময় আমরা বুঝে যাব। এখানে একটা অ্যাট্রিবিউট দিছে, অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু, এবার ওরা দিয়ে দিছে, হ্যাঁ, ছবি অ্যাড হয়ে যাবে, রাইট। অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, মানে এখানে যাই আসুক ট্যাগের পরে আসলে এটা কি হয়ে যাবে অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে ফাইন। এবার হচ্ছে যে আমরা এখানে ওরা ইতিহাস লিখছে আর কি, এগুলো নিয়ে আপনারা পড়লে অনেক নলেজ পাবেন এখান থেকে, এটা খারাপ না। আর কখনোই কোটেশন ছাড়া ইউজ করা যাবে না, হ্যাঁ। ওকে নেক্সট রেফারেন্স, দেখেন এখানে অনেকগুলো হচ্ছে যে অ্যাট্রিবিউটের নাম লিখে রাখছে। যেমন হচ্ছে কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ক্যারেক্টার সেট, অ্যাক্সেস কি, অ্যাকশন, এগুলো কোথায় দেখছেন? এখানে আবার বিলংস টু, এটা কার সাথে কাজ করবে ওটা লিখে আছে। এই অ্যাকসেপ্ট যে সবার সাথে কাজ করবে তা কিন্তু না, এটা ইনপুটের সাথে কাজ করবে। ইনপুট কি আমরা জানবো। অ্যাকসেপ্ট ক্যারেক্টার সেট ফর্মের সাথে কাজ করবে, জানবো। এগুলো হচ্ছে গ্লোবাল, এটা সব জায়গায় কাজ করবে, এটা ফর্মের সাথে কাজ করবে। অ্যালানার সাপোর্ট করে না, নাই। অল্টার এরিয়া ইমেজ ইনপুটে কাজ করবে, অন্য জায়গায় কাজ করবে না। এসিনক্রোনাইজ স্ক্রিপ্টে কাজ করে, অটো কমপ্লিট ফর্ম ইনপুটে কাজ করে। হ্যাঁ, এরকম হচ্ছে যে দেখতে হবে যে এই পাশে হচ্ছে অ্যাট্রিবিউটের নামগুলো থাকে, এই পাশে হচ্ছে কার সাথে কাজ করবে সেটা থাকে। এইভাবে অনেক টাকা দেন। বিজি কালার ওটা যেটা দেখছিলাম এটা আর কি এখন আর সাপোর্ট করে না, বর্ডার আর এখন আর সাপোর্ট করে না, অ্যাট্রিবিউট হিসেবে সাপোর্ট করে না, কিন্তু অন্যভাবে সাপোর্ট করে, সেটা আমরা দেখবো। ক্যারেক্টার সেট, এটা মেটাতে কাজ করে, স্পিডে কাজ করে। অলরেডি আমরা মেটাতে এটা পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ। ওকে, এভাবে অনেক আছে। এখন কথা হচ্ছে এগুলো মনে রাখবেন কিভাবে, কি উপায়? এগুলো মনে রাখা সহজ উপায় হচ্ছে যে ইউজ, প্র্যাকটিস। ওকে, মনে করেন আমরা যখন ফর্ম করবো, এখানে ফর্ম ফর্ম কিছু ওয়ার্ড শুনছিলাম না, ফর্ম ফর্ম ফর্ম, হ্যাঁ, এই যে ইনপুট, তারপরে হলো যে ইনপুট ইনপুট, এই ফর্ম, এই যে ফর্ম, যখন ফর্ম ইউজ করবেন
আপনার কাছে মনে হবে যে আপনি অ্যাট্রিবিউট শিখতেছেন, তখন মনে হবে যে এটা ফর্মের একটা পার্ট, অটোমেটিক্যালি শিখে যাচ্ছেন। ঠিক আছে, যখন আপনি স্ক্রিপ্ট ইউজ করো তখন অটোমেটিক্যালি এগুলো শিখে যাবেন, যখন অডিও ভিডিও ট্যাগ ইউজ করো তখন অটোমেটিক্যালি এগুলো চলে আসবে, আপনার মনে হবে না যে আপনি এক্সট্রা কিছু শিখতেছেন। তো এটা হচ্ছে যে এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, তো সেটা একটা নর্মাল ফ্লো, জাস্ট ইউজ করবেন, খেয়াল থাকবে, ইউজ করবেন, খেয়াল থাকবে। হ্যাঁ রাইট, আপনি হচ্ছে যে অডিও ট্যাগ ইউজ করলে অডিও ট্যাগের সাথে এটা অটোমেটিক চলে আসবে, অডিও ট্যাগের সাথে আরো অনেক কিছু চলে আসবে অটোমেটিক, এটা আসবে, ওটা রিকোয়ার, এটা আসতে হবে, এরকম ব্যাপারগুলো, মানে এক্সট্রা প্রেশার নেওয়ার চাপ নেওয়ার কিছু নাই। ওকে, আবার মনে করেন হচ্ছে যে এই যে এখানে আছে ফর আছে, তারপর হচ্ছে কি ইএনসি ট্যাব, অ্যাঙ্কর ট্যাব আছে, ড্রাগ টেবিল আছে, ফর্ম আছে, এগুলো ধরে আবার সব জায়গায় ইউজ করা শুরু করে দিবেন, তখন মনে হবে যে এটা কাজ করে না কেন। এখানে এর জন্য এটা বিলন্স টুটা আছে, যে এই হেডার্সটা কার মধ্যে কাজ করে বা কার সাথে কাজ করতে পারে, হাইটটা কার সাথে কাজ করতে পারে, হিডেনটা কার সাথে কাজ করতে পারে, এভাবে করে সবকিছু বলা আছে, আমরা বুঝে ইউজ করব। ক্লিয়ার সবাই? ওকে, এটা অনেক দেখেন অগন্ত, অগন্ত দেখে ভয় পাওয়ার কিছু নাই। এবার আছে কিছু গ্লোবাল অ্যাট্রিবিউট আছে, যারা হচ্ছে যে সবার কিছু যায়, যেমন হচ্ছে কি কি আছে এখানে, অ্যাক্সেস কি, স্পেসিফিক এর শর্টকাট কি টু অ্যাক্টিভ ফোকাস অ্যান্ড এলিমেন্ট। এটা একটা দেখি, এটা জিনিসটা কি, তার হচ্ছে ক্লাস, এটা আমরা পাবো, কন্টেন্ট, এটা কি লিখছে এডিটেবল, আচ্ছা এটা একটা দেখি কি জিনিস, ডাটা, এটা একটা দেখি, ডিআইআর ডিরেকশন বলতেছে, এটা এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ডিরেকশনের কাজ হচ্ছে, নরমালি ডিরেকশন বলতে আমরা কি বুঝি, ইনস্ট্রাকশন, তো ইনস্ট্রাকশন তো ডিরেকশন, নরমাল হচ্ছে যে টেক্সটের ডিরেকশন কি, সে লেফট থেকে রাইটে বসবে, কিন্তু এই ডিরেকশন দিয়ে আমরা হচ্ছে অনেক সময় এটা চেঞ্জ করে দিতে পারি, রাইট থেকে লেফটে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। ওকে, তারপরে ড্রাগেবল, হিডেন আইডি আমরা পাবো, ল্যাং, ল্যাং এখানে ইউজ করে দিই, চলেন। এসটিএমএল আছে না, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মনে করেন যে আপনি যে ওয়েব পেজটা বানাচ্ছেন বা ওয়েবসাইটটা বানাচ্ছেন, সেটা কি, কোন ল্যাঙ্গুয়েজ বেস করা, ইংলিশ, বাংলা, আরবি, পার্সি, কোন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি লিখে দিবেন এভাবে, ইংলিশ হলে ইয়ান, বাংলা হলে বিয়ান, এভাবে সব ল্যাঙ্গুয়েজের কি আছে, শর্টকাট আছে। ওকে, ওইটা ইউজ করলে যখন এই আপনার সাইটটা যখন গুগলে যাবে, সার্চ ইঞ্জিনে যাবে, সার্ভারে যাবে, তখন বুঝবে যে এই ওয়েবসাইটটা কি বাংলা বেস ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ইংলিশ বেস ওয়েবসাইট। খেয়াল থাকবে, এর ল্যাঙ্গুয়েজটা কোথায় ইউজ করব, ল্যাঙ্গুয়েজটা এসটিএমএল এর মধ্যেই একদম টপে। হ্যাঁ, যেমন মারেন কোনো সমস্যা নাই, জাস্ট এখানে থাকলেই বুঝবে। এটার কিন্তু কোনো আউটপুটে কোনো সুবিধা পাবেন না, শুধুমাত্র সুবিধা হচ্ছে কোত্থেকে, সার্চ ইঞ্জিন আর সার্ভারের ক্ষেত্রে সুবিধা পাবো। ক্লিয়ার? ওকে, দেন আচ্ছা এখানে ছিলাম, হ্যাঁ, আর হচ্ছে আইডি, আর হচ্ছে যে এই ক্লাস, এগুলো ইউজ করা হয় সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের জন্য, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের জন্য। হিডেন, হিডেন অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে যে আমরা যে কোনো কিছু হাইড করে ফেলতে পারি। স্পেল চেক, স্টাইল, স্টাইল দিয়ে আমরা সিএসএস করতে পারি। ওকে, আর টাইটেল দিয়ে কি আমরা দেখলামই, আর ট্রান্সলেট, হ্যাঁ, কিছু আমরা সবগুলো একটা চেক একবার করে চেক করে আসি, এটার দরকার নাই, এটা আমরা পেয়ে গেছি, এটার দরকার নাই, এটা আমরা রেগুলার পাবো, এই জন্য এটা বলছি দরকার নাই, এটা ইউজ করে ফেললাম, এটারও এখন দরকার নাই, এটা রেগুলার পাবো, এটারও এখন দরকার নেই, এগুলো রেগুলার, মানে এগুলোর সাথে আমরা সবসময় দেখা হবে এদের সাথে, এই জন্য বলছি এগুলোর এখন দরকার নেই, যেগুলোর সাথে দেখা হবে না সেগুলো একবার করে দেখে আসে কি এগুলো আসলে। আসলাম, এটা বলছে কি অ্যাক্সেস অ্যাক্টিভিটি, এটা কি আসলে, অ্যাক্সেস কি এজ, এটা দিয়ে কি করতেছে, টু হাইপার লিঙ্কস উইথ স্পেসিফাইড অ্যাক্সেস কি। ওকে ফাইন, দেখে আসে এটা আউটপুটে কি দেয়। এটার মধ্যে অ্যাক্সেস কি দিয়েছে, এজ, the access key attribute is specified shortcut key to active focus on element। এটা কোথায় কাজ করে আবার দিছে ওরা, দ্যাট শর্টকাট নোট ভেরিফাইং, এটা তো হচ্ছে যে আপনি সি চাপ দিলে এটা ফোকাস হওয়ার কথা, এ চাপ দিলে ফোকাস হওয়ার কথা, কিন্তু দেখি আসলে হয় কিনা। কই গেল ভিউ, ওকে পেয়ে গেছে। এখানে ওদের মধ্যে হতে আসলে কি বোঝাচ্ছে, এখানে এই যে এখানে একটা লিংক আছে, যাই হোক এটার আউটপুট আসবে, এটা এই লেখাটা, এটা ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাতে আউটপুট আসে কন্টেন্ট, হ্যাঁ, কিন্তু এখানে দুইটা আসলে লিংক আছে এখানে। নরমালি এটার অ্যাক্সেস কি হচ্ছে কি, সি সি চাপ দিলে এই লেখাটা হাইলাইট হওয়ার কথা, বা এটা আসার কথা, এই চাপ দিলে এটা আসার কথা, দেখি নাকি এরকমই তো হওয়ার কথা।
এইচ সি সি কিছু তো হয় না, হ্যাঁ না। গাইবে কি কাজ করতেছে আল্লাহ। প্রথম যেটা ছিল ওটা কই, ওই আসামি কই? এই তো পাওয়া গেছে এটা। হ্যাঁ, এটা বলতেছিল কি অ্যাক্সেস কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, আচ্ছা W3 স্কুল বা যে কোনো আপনার হচ্ছে টিউটোরিয়াল সাইটে ডিটেলস আসলে লিখে থাকে। হ্যাঁ, আর এখানে একটু নিচে আসলে ওই সময় পেয়ে যেতাম আমরা, আপনারা যাওয়ার পরে দেখছিলাম আর কি। এখানে বলতেছে কি using access key is difficult because they may conflict with other key under standard in the browser. ব্রাউজারে কিছু এরকম শর্টকাট কি থাকে, যেমন আমরা কি কন্ট্রোল সি কন্ট্রোল পি করতেছি, এগুলো কিন্তু ব্রাউজারের শর্টকাট কি, বা হচ্ছে আলাদা আলাদা অ্যাপসের আলাদা আলাদা শর্টকাট কি, এরকম আরো অনেক থাকতে পারে। ওগুলোর সাথে কি একটু কি প্যাচ লাগতে পারে, এই জন্য কাজ করে না ঠিক মতো। এই জন্য বলতেছে কি আমাদের অল্টার কি ইউজ করার জন্য বলতেছে, মানে যেটা শর্টকাট কি থাকবে সেটার সাথে আমরা জানি অল্টার কি ইউজ করি, ওটা এটা চাচ্ছে, তাহলে কিন্তু কাজ করবে। তো দেখেন জিনিসটা, এই যে এখানে দুটো লিংক আছে। একটার মধ্যে অ্যাক্সেস কি কি দিছে দেখেন তো, অ্যাক্সেস কি এইচ, মানে এইচ চাপলে এই লিংকটা কাজ করবে। তারপর হচ্ছে কি সি চাপলে এই লিংকটা কাজ করবে। হ্যাঁ, একটাতে W3 স্কুল HTML, একটাতে W3 স্কুল কি CSS। দেখেন এখানে সিঙ্গেল কি হবে, হয় একটা ক্যারেক্টার হবে, না হলে একটা নাম্বার হবে, সিঙ্গেল ডাবল কিছু না। আর আমি অল্টার চেপে সি চাপতেছি, দেখেন সেটা চলে আসছে। এখানে একটা দেখবেন, খেয়াল করেন এখানে একটা হাইলাইট হয়, অল্টার চেপে এজ চাপতেছি, হাইলাইট, হ্যাঁ ওটাতে ক্লিক হয়ে সাথে সাথে চলে আসে। এখন বলতে পারেন যে হচ্ছে যে এটা কি কাজে ইউজ করবো আমরা, কি কাজে লাগবে। আমরা এরকম অনেক, আমাদের অনেক অ্যাপস আছে না, যেমন এখানে আসলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা এটা কাজ করতে পারতেছি। ফটোশপে যেমন অনেক শর্টকাট কি আছে, এরকম অনেক ওয়েবসাইটও আছে যেখানে অনেক শর্টকাট কি দিয়ে অনেক কাজ করা হয়। এবার আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি কিছু শর্টকাট কি এরকম সেট করে রাখতে চান, যে ওই শর্টকাট কি গুলো ইউজ করলে ক্লায়েন্ট বা ইউজার কিছু কাজ করতে পারবে এখান থেকে, তখনই আপনি কি এভাবে কি শর্টকাট কি গুলা ডিফাইন করে রাখবেন। আর আপনার হচ্ছে ইউজারকে বোঝানোর জন্য কোথাও একটা নোট রেখে দিতে পারেন, যে আমার ওয়েবসাইটে এই শর্টকাট কিগুলো তুমি ইউজ করতে পারো, এই শর্টকাট কিগুলো থেকে এই তুমি উপকার পাবা, এই কাজে তোমার হেল্প হবে। তখন ইউজার এটা বুঝলো, ইউজার এগুলো অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ তো আমার এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অথবা আমার এই লিংকের ভিতরে এইচ আছে, এটা তো হলো জিনবুত ছাড়া আসলে মানুষের বোঝা সম্ভব না, তাহলে এটা তো আমার এখানে দেখা যাচ্ছে না, বুঝবে কি হবে। এটা তো একটা শর্টকাট কি আছে, এটা তো দেখা যাচ্ছে না, এই জন্য এটা নোট রেখে দিতে হবে আর কি। ওকে, অথবা আবার তাহলে এখানে কি জি একদম ডিরেক্ট ওই লিংকে চলে যাবে, দুইটা ভ্যালিড লিংক হয় আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এখানে এটা চেঞ্জ করে এটা থাক, এটা এটার সাথে আমরা আরেকটা দেখে দিচ্ছি, বিয়ার। ওকে, রাইট। অ্যাপ দিলাম, হ্যাঁ অ্যাপ দিলে হচ্ছে ফেসবুকে চলে যাবে, কিন্তু শুধু অ্যাপ দিলে হবে না, এটা জন্য করতে হবে কন্ট্রোল অল্টার অ্যাপ, দেখেন অল্টার অ্যাপ, ওদের সাথে কিন্তু ঝামেলা বেঁধে গেছে, এখন আর এটা হবে না। অল্টার অ্যাপ মানে ব্রাউজারের সাথে, ব্রাউজারে একটা অপশনই আছে এই নামে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আপনার কি চেঞ্জ করতে হবে আমাদের, জে দি, দেখি জে দিয়ে কিছু আসে কিনা। অল্টার জে, যখন ক্লিক করছে চলে আসতেছে, সুন্দর একটা জিনিস, কাজে লাগবে। ওকে, তাহলে আমরা একটা গ্লোবাল অ্যাট্রিবিউট পেলাম, সেটা হচ্ছে কি অ্যাক্সেস কি, কে ইউজ করতে পারবো, আশা করি সবাই বুঝে গেছেন। ওকে, এবার চাইলে এটার যে আমরা যে এখানে অ্যাক্সেস কি একটা যে আছে, এটা চাইলে আপনি অনেকভাবে বোঝাতে পারেন। ইভেন আপনি চাইলে কি টাইটেল দিয়ে বোঝাতে পারেন। সেটা কিভাবে হতে পারে, টাইটেলের মধ্যে আপনি কি বলে দিতে পারেন কি ইউজ জে ফর ফেসবুক, মানে কিছু একটা বুঝালেন আর কি, যেভাবে হোক আপনি যারা যে কথা দিয়ে বুঝাইতে পারেন। হ্যাঁ ওকে ফাইন, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি, অল্টার। ওকে ফাইন, দেন অল্টার প্লাস জে, তাহলে কি এখানে আসলে সে হচ্ছে তো ওই লেখাটা দেখবে আর কি, ইউজ অল্টার প্লাস জে ফর ফেসবুক। তাহলে ওকে ফাইন, সে যদি বুঝে তাহলে অল্টার প্লাস জে দিল, আর তখন সে ফেসবুকে চলে আসবে। অথবা অনেকভাবে এটা নোটটা রাখা যায়, আপনি চাইলে একদম ওয়ার্ডের মানে আপনার ওয়েবসাইটের শুরুতে এখানে একটা টাইটেল এখানে রেখে দিলেন, এই আর কি। যাক, এটা যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন, জাস্ট ইউজটা আমাদের বুঝে রাখতে হবে, আর কেন ইউজ করতে পারে সেটা আমরা একটু বুঝে রাখলাম আর কি।
দেন অ্যাক্সেস কিটা গেল। এখানে ওরা বলতেছে আর কিছু কথা ছিল এখানে সম্ভবত, এজ আইই মানে ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, সাফারি, অপেরা, অপেরা 15 প্লাস মানে এটা বাসন আছে এখানে। এটা কি অল্টারে লাগবে, হ্যাঁ অল্টার কি প্রেস করে ওই শর্টকাট কিট দিলে কাজ করবে। এরপরে অপেরা এর আগে মানে 15 আগে যে বাসনগুলো আছে ওগুলা থেকে শিফট এসকেপ আর হচ্ছে কি অ্যাক্সেস কি, মানে যে কিটা আমরা এখানে দিচ্ছি সেটা। ক্লিয়ার? আর ফায়ারফক্সে অল্টার শিফট প্লাস কে অ্যাক্সেস কি। তাহলে আমরা টেস্ট করি একটু, চলেন তো। আমাদের এখানে ফায়ারফক্স আছে কিন্তু, রাইট। এখানে আরেকটা ঝামেলা দেখেন, এজন্য আপনার নোট রাখলে এটা কি আমরা অল্টার আর জে চাপতেছে হচ্ছে না, হ্যাঁ দেখেন অল্টার জে আমাকে চাপতেছে হচ্ছে না, আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে বলতেছে কি অল্টার প্লাস শিফট প্লাস অ্যাক্সেস কি, অল্টার শিফট জে কাজ করতেছে। ব্রাউজার ওয়েজও কি কিছু ভ্যারি করতেছে তাইলে, ওকে ফাইন। এটা থেকে আমরা দুটো জিনিস শিখতেছি, একটা হচ্ছে অ্যাক্সেস কির কাজটা শিখলাম, আর একটা জিনিস শিখতেছি কি সবগুলো টিউটোরিয়ালস এরই আসলে কি ডিটেইলস এখানে বলা আছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় একটু কি বোঝার চেষ্টা করি তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। আসলে অনেক কিছু বলতে পুরো বিষয়টা এখান থেকে বোঝা পসিবল। ওকে, তাহলে আমরা কি অ্যাক্সেস কিটা বুঝে ফেললাম, হয়ে গেল। এরপর আছে কি এটা, এটা একটা সুন্দর একটা জিনিস দেখেন, HTML কন্টেন্ট এডিটেবল মানে এডিটেবল কন্টেন্ট অ্যাট্রিবিউট। এটা মানে আপনার একটা কন্টেন্ট থাকলো, সেই কন্টেন্টটা কি এডিট করতে পারবে কি পারবে না, পারলে ওইখানে পারবে। মানে একদম এখানে আমাদের কন্টেন্টটা দেখা যাচ্ছে না, মানে এটা বলতে আমাদের কন্টেন্ট এইখানের মধ্যে লিখে ফেলতে পারবে। খুব সুন্দর একটা অ্যাট্রিবিউট, আমরা এটা দেখি চলো। এটা কপি করে নিয়ে নিলাম, পি পি এটা লিখলাম কি হ্যালো বাংলাদেশ, আর এখানে বললাম ও অ্যাট্রিবিউটটা, হ্যাঁ কন্টেন্ট এডিটেবল ভ্যালু হচ্ছে কি ইয়েস অর নো, দিলাম কি ইয়েস, ইয়েস নাকি অন, ট্রু, ট্রু ফলস, ওকে ফাইন ট্রু, কন্টেন্ট এডিটেবল ট্রু। তাহলে কি হয় দেখেন কাহিনীটা কি ঘটে। এই টেক্সট, হ্যাঁ এই টেক্সটের উপরে মাউস নিলে যেরকম আসতেছে এখানে এরকম আসছে, ক্লিক করে দেন এখানে ঘর চলে আসলো। ইভেন আমি এখানে চাইলে লিখতে পারতেছি, ওকে না এটা সেভ থাকবে না। এটা আমরা স্ট্রাকচার ওয়াইজে কিছু করলে ওটা আমরা ইউজারের যে ইনফরমেশন ওটা আমরা সেভ রাখতে পারবো না। ইউজার ইনফরমেশন যদি আমাদের সেভ রাখতে হয় তখন আমাদেরকে কি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। মনে করেন এখানে আমি মনে করেন যে একটা সার্ভে করতেছে, মানুষ থেকে ডাটা নিচ্ছি, অথবা আমি কিছু একটা লিখলাম এটা ভুল নাকি সঠিক এটা মানুষে এসে এটা কারেকশন করতে পারবে। তখন যারা কি করবে এটা জাস্ট এরকম এডিট করে, হ্যাঁ এখানে একটা সাবমিট করার একটা অপশন থাকবে, ফর্ম যাইবা সাবমিট করি, অথবা হচ্ছে ইউজার আমাদের যারা ব্যাকএন্ডে কাজ করবে প্রোগ্রামার থাকবে তারা এই ফিল্ডে নতুন কিছু অ্যাড হলো ওটা নিয়ে নেওয়ার জন্য কিছু মেকানিজম ওরা ওখানে করে রাখবে। কিন্তু আমরা এতটুকু করতে পারি যে একটা স্ট্রাকচার আমরা করে দিতে পারি প্রপার ওয়েতে। হ্যাঁ এটা দিলে কি হচ্ছে দেখেন যে কোনো টেক্সটে কিন্তু কি করা যায় এডিট করা পসিবল। এখানে যে ফরম্যাটিং ট্যাগ ছিল না, ফ্রি ফরম্যাটিং ট্যাগ, এখানে যদি আমরা ইউজ করে দেই। আবার একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস শিখবো, একটা জিনিস শিখলাম কি কন্টেন্ট এডিটেবল অ্যাট্রিবিউট ইউজ করা। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কি হচ্ছে নতুন কি আছে, এখানে নতুন কিছু কি আছে, এখানে দুইটা অ্যাট্রিবিউট একসাথে ইউজ করা। শুধু দুইটা কেন, আমরা চাইলে কি 5টা অ্যাট্রিবিউট একসাথে ইউজ করতে পারবো, তবে সবগুলো অ্যাট্রিবিউটের মধ্যে একটা করে কি লাগবে এসএস লাগবে, আর সবগুলাই ট্যাগের ওপেনিং এ থাকবে, ট্যাগের ক্লোজিং এ না। ক্লিয়ার নাকি? ওকে ফাইন গ্রেট। শুধু স্যার ওপেনিং এ তারপরে ক্লোজিং ট্যাগ যা আছে তাই, ওটা আর কিছু লেখা না ওটাতে কিছু চেঞ্জ হবে না। এই যে আসেন এই যে ফরম্যাটিং ট্যাগগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার দেখেন ওটা কেটে দিলে চলে যাচ্ছে, সুন্দর একটা জিনিস না? আবার এখানে তাহলে ফলস দিলে কিন্তু এটা আর হওয়ার কথা না, দেখি আর হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, আমরা আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে কোনো এরকম যদি কোনো টেক্সট থাকে এটা বাই ডিফল্ট এডিট করা যায়, বাই ডিফল্ট এডিট করা যায়। তাহলে সেখানে যদি আমরা লিখে দিই কি কন্টেন্ট এডিটেবল ফলস, তাহলে সেটা ওই বাই ডিফল্ট যেটা এডিট করা যায় সেটা তখন আর কি এডিটেবল থাকবে না। কথাটা ক্লিয়ার? ওকে গ্রেট। নেক্সট, তার সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি কিন্তু অ্যাট্রিবিউট কিন্তু খারাপ জিনিস না। দেখেন
এটা বলতেছে কি কি করতেছে একটু দেখি বুঝি আগে। ইউজ দ্য ডাটা স্টার অ্যাট্রিবিউট টু এমবেডেড কাস্টম ডাটা অ্যালাইড ডাটা এনিম্যাল টাইপ বার্ড ফিশ স্পাইডার। আচ্ছা এখানে নাম লিখতেছে, ওটা টাইপ বলে দিচ্ছে, নাম লিখতেছে টাইপ বলে দিচ্ছে, টাইপ লিখে কাজ কি হচ্ছে একটু দেখি। Definition uses the data attributes used to store custom data private to the page or application. Data attributes gives the user ability to embed custom data attributes on HTML. The stored custom data and used page JavaScript to create more engaging user experience. Acha. The data attribute consists two parts. The attribute name should not contain any uppercase letters, must be a least one character long after prefix. ডাটা দ্য অ্যাট্রিবিউট ভ্যালু ক্যান বি এনি স্ট্রিং। আচ্ছা এটা ডাটার পরে দিকে কিছু লেখা যায়। এখানে আমরা কি হিউম্যান ট্যাগও লিখতে পারতাম। এখানে লিখার যেটা মানে যেটা প্রি ডিফাইন বা যেটা আমরা লিখতে হবে সেটা হচ্ছে কি শুধুমাত্র এতটুকু, আর এরপরে যেটা থাকবে সেটা আমাদের ইচ্ছা মতো আমরা লিখতে পারবো, সমস্যা নেই। কিন্তু লিখলে কি হবে এটা একটু যে আট পড়ে যায়, দেখি কিছু শুরুতে যদি পাই কিনা। দেখেন পাওয়া যাচ্ছে। এটা জিনিসটা আসলে কি, যেটা একটা আমরা টাইটেল দিয়ে পাচ্ছিলাম, মাউস পয়েন্টার নিলে টাইটেলে দেখাচ্ছিল এটা কি মানে যদি কোনো টাইটেল দেওয়া থাকে আর কি, আর এটা ক্লিক করলে এরকম কিছু একটা আসবে, তবে এটা এমনি আসবে না। এটা শুধুমাত্র কি ওই ডাটা টাইপ বার্ড লিখলে আসবে না, এটার জন্য জাভাস্ক্রিপ্ট করতে হবে একটা, জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা আসবে না। তবে আমরা তারপরে কাজটা জেনে গেলাম যে হচ্ছে যে কি এরকম কিছু ডাটা অ্যানিমাল টাইপ বা অথবা হচ্ছে ইউজার ডিফাইন কিছু লিখেও আমাদের টাইটেলের পরিবর্তে ওইটা কি টাইটেল হতে পারে, মানে ওই কন্টেন্টের টাইটেল কি হতে পারে এটা আনা যায়। ওকে ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্ট গুলো এটা খেয়াল রাখেন, আমরা তখন একটা প্র্যাকটিস করবো। জাভাস্ক্রিপ্টে গেলে যেদিন প্রথম জাভাস্ক্রিপ্ট ধরবো না ওই দিনে এটা বুঝতে পারবেন এই কোডটা, এটা খেয়াল রাখেন কেউ। আর যদি ভুলে যান তাহলে বাসায় গিয়ে ট্রাই করে হলো না আজকে। এরপর বলছে কি HTML DIR, এটা আমি আগে বলছিলাম কি জিনিস, ডিরেকশন। DIR মানে কি ডিরেকশন। আর নরমালি হচ্ছে যে এটা দেখেন পি এর ডিরেকশন কি হবে, নরমালি ডাব্লিউ যেখানে আছে এখানে থাকার কথা, আবার এখানে DIR দিয়ে যদি বলা যায় কি RTL মানে কি রাইট টু লেফট, তাহলে এটা কি রাইট থেকে লেফট মানে এটা উল্টায় যাবে। আর নরমালি এটা কি হয়, নরমাল ফ্লো কি লেফট টু রাইট। এটা গুড, আপনারা জানেন অলরেডি বিষয়গুলো। এখানে আসেন, এখানে লিখেন DIR ইকুয়াল রাইট টু লেফট, তাহলে এটা উল্টা যাবে। এইট জায়গায় মানে এস এস এর জায়গায় থাকবে কিন্তু এটা উল্টা যাবে আর কি, যদি দুইটাই এস পড়ে গেছে এখানে। আর এটা দেখি, আচ্ছা এটা ডিরেকশন পুরো ইয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তো অন্যটা, সরি এটা হচ্ছে যে পুরো ইয়ার ফ্লো চেঞ্জ হচ্ছে। আমি যেটা বললাম ওটাও আছে, ওটা তাহলে পাবো সামনে। হ্যাঁ ওটা বিডি, ওটা আরেকটা ট্যাগ, ওটা ট্যাগ দিয়ে ইউজ করতে হবে। ওকে না, নো প্রবলেম। ওটা বাই ডিরেকশনাল বলো এটারে। এটা আমরা আরেকবার প্র্যাকটিস করি একটু। এখানে একটা H1 রাখলাম, হ্যাঁ পুরোপুরি একদম লেফট থেকে রাইটে চলে যাচ্ছে। ওকে কন্টেন্ট না এ উঠলাচ্ছে, হ্যাঁ কন্টেন্ট অ্যালাইনমেন্ট। হ্যাঁ এটা বলতেছি কি আমরা নরমালি এটা অ্যালাইনমেন্ট কি আসবে এদিক থেকে বসতেছে, তাহলে ওইটা দিয়ে আমরা কি করতেছি DIR দিয়ে পজিশন চেঞ্জ করি, জাস্ট পজিশন, হ্যাঁ রাইট টু লেফট, তাহলে এটা রাইটে বসবে, লেফটের দিকে এটা কি রেগুলার আসতে থাকবে, হ্যাঁ অ্যারাবিক আসলে। ওকে ফাইন হয়ে গেল। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা ট্যাগ আছে, ওটা আমরা একটু খুঁজে নিই, দাঁড়ান। এটা তো বুঝলাম আমরা কন্টেন্ট এডিটেবল, তাহলে এটা বুঝলাম কি রাইট টু লেফট। আরেকটা আছে কি যেটা আমরা নরমালি পাই যে কি লেফট টু রাইট, আর অটো মানে হচ্ছে যে এটা চাহিদা অনুযায়ী, মানে যদি আমরা আরবি লিখি আরবি যেভাবে আসার কথা ওইভাবে আসবে, ইংলিশ বা বাংলা লিখলে যেভাবে আসার কথা ওইভাবে আসবে অটো। আর রাইট টু লেফট দিলে রাইট থেকে বসবে, আর লেফট টু রাইট দিলে এটা নরমাল যেটা আছে কি ওইটাই থাকবে। ওকে এখানে আরেকটা ট্যাগ আছে, আমি এটা খুঁজে নিই, এটা বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল যেহেতু এটা বলছিলাম ওটা একটা দেখাই দিই। ওকে এটাও একই রকম, ওই জন্য আমি এটা বলে ফেলছিলাম যে এখানে কি আছে DIR, কিন্তু ওইখানেও আছে, শুধু চেঞ্জ হচ্ছে কি ট্যাগ ভিডিও। এটা কি হয় দেখেন, এটা ছিল কি দিস প্যারাগ্রাফ উইল গো লেফট টু রাইট, এটা উল্টা গেছে। হ্যাঁ এটা জাস্ট হলো যে ভিডিও ট্যাগটা ইফেক্ট ফেলছে আর কি।
এটা নাম হচ্ছে বাই ডিরেকশনাল ওভাররাইড নাকি একটা জানি, বাই ডিরেকশনাল ওভাররাইড, হ্যাঁ রাইট, ওকে ফাইন, ওভাররাইড। এটা দিয়ে কি হয় যে মানে টেক্সটের পজিশন আগেটা হচ্ছে অ্যালাইনমেন্ট টেস্ট করতেছিল, মানে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে, এখন টেস্ট করতেছে কি আপনার ফন্টগুলোর অ্যালাইনমেন্ট, প্রতিটা ফন্টের অ্যালাইনমেন্ট টেস্ট করে দিচ্ছে। মানে যেটা লেফটে এখানে যেটা ছিল কি একদম শুরুতে লেফটে, এটা নিয়ে যাবে কি একদম শেষে রাইটে নিয়ে যাবে। এটা দিয়ে কি করতে হবে, ভিডিও ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাঁ আমরা এটা ইউজ করে ফেলে চলেন, গুড। দেন ট্যাগ কিন্তু শিখতেছি, অনেক ট্যাগ, এগুলো কিন্তু সব সিম্পলি মনে থাকবে, প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। আমরা এটা অলরেডি জানি কি হবে, লেফট টু রাইট এটার সাথে H1 দেয়া যাবে না? আসতে পারে, এটাই আমাদের বেশি এটার সাথে H1 দেয়া যাবে না? হ্যাঁ যাবে যাবে, দেন না। আচ্ছা আমরা একটা আসি, হ্যাঁ এই যে এটা নরমাল ফ্লো, আবার জাস্ট এখানে যদি ভিডিওর মধ্যে যদি বলে দেই, কি বলে দিব, লেফট সরি রাইট টু লেফট, রাইট টু লেফট, তাহলে টেক্সট এ থাকবে, কিন্তু আর কি এটা নরমালি বোঝা যাচ্ছে না। আর এই যে কেউ যদি কারো সিক্রেট কিছু পাঠাতে চান তাহলে এভাবে পাঠাতে পারেন, ঠিক আছে, হ্যাঁ প্রেমপত্র, লাভ লেটার পাঠাতে পারেন। তাহলে ক্লাসে নিয়ে আসবেন, আমরা শিখে দিব না, সমস্যা নেই। আপনাকে পাঠানো যাবে, হ্যাঁ আপনাকে পাঠানো যাবে। হ্যাঁ আমারও পাঠানো যাবে, আমার সিক্রেট কি পাঠাবেন আর, আমার সিক্রেট পাঠালে তো আর ইজ্জত থাকবে না, সেটা আপনারটাও যাবে আমারটাও যাবে। কিন্তু সিগা আছে কেউ জানতেছে না। আচ্ছা ঠিক আছে, যেটা ক্লাসে বলে দেন, সমস্যা নেই। ওকে এটা ক্লিয়ার আমরা, ওকে গ্রেট, ভালো ভালো জিনিস শিখতেছি। দেখেন এগুলো কিন্তু লাগবে, আপনি যখন প্রফেশনাল কাজ করবেন লাগবে, কোন সময় কোনটা লাগে কিন্তু বলা যায় না। কোনটার কাজ বুঝলেন না? ও আচ্ছা, ভিডিও হচ্ছে যে এটা ডিরেকশন চেঞ্জ করে, মানে এটার নাম হচ্ছে বাই ডিরেকশনাল ওভাররাইড, এটার ট্যাগের নাম হচ্ছে কি বাই ডিরেকশনাল ওভাররাইড। এটার কাজ হচ্ছে কি নরমাল যে ফ্লো থাকে টেক্সটের, এটা জাস্ট চেঞ্জ করে দেয়। যেমন হচ্ছে কি দিস আছে না, দিসই থাকবে, কিন্তু দিসের এস আসবে কি আগে, মানে আমি এটা উল্টা লিখলে যেটা হয় আর কি, HISD এভাবে হবে, সিটে যাবে। মানে জাস্ট ওই টেক্সটের পজিশনগুলো উল্টা যাচ্ছে, জাস্ট এটাই হবে। এটা কি ওকে কাজে প্রয়োজন হতে পারে? এটা সিক্রেট সিক্রেট কাজে। এই আর কি, আর অনেক কাজ আসতে পারে, এটা একটা কথার কথা বললাম আর কি। এটা ক্লিয়ার? ওকে ফাইন গ্রেট। তারপরে হচ্ছে তাহলে আমরা ভিডিও করলাম, পারলাম, ভালো কথা। আর কি আছে এটা, HTML ড্রাগেবল অ্যাট্রিবিউট, একটু দেখি এটা কি আছে, চলেন। ব্যাপারটা ভালো না? আমরা অনেক সময় ওয়েবসাইটে এরকম দেখতে পাই, অনেক ওয়েবসাইটে অনেক কন্টেন্ট এরকম পাই না, দেখে মনে হয় অনেক কঠিন কিছু, কিন্তু বিষয়টা আসলে কি সিম্পল, বিষয়টা আসলে কি সিম্পল, এত বেশি ঝামেলার কিন্তু কিছু না। কিন্তু এটার জন্য একটু কি লাগবে, জাভাস্ক্রিপ্ট আসলে লাগবে। তো এটা জাস্ট আমরা আগে এটা দেখে আসি, জাস্ট অ্যাট্রিবিউটে কি বলতে দেন, ড্রাগেবল ট্রু, একটু কাজ লিখলেই হয়, আর বাদ বাকি কাজটা করবে দিবে কে, জাভাস্ক্রিপ্ট করে দিবে আর কি। এটা আমরা এটার কথা খেয়াল রাখবেন, কেউ চাইলে নোট রাখতে পারেন, আমার একটা যখন জাভাস্ক্রিপ্ট শুরু হবে তার আগে একটা মনে করা দিবেন। ওকে সুন্দর একটা জিনিস, দেখেন খুবই সিম্পল, কিন্তু এরকম বক্স যদি আরো থাকতো ওখানে কিন্তু রাখা যেত, এগুলো নিয়ে নিয়ে। ড্রাগেবল আরেকটা কি জানা? আমি তো বলবো না। এরপরে কি হিডেন অ্যাট্রিবিউট, হ্যাঁ এটা দেখে আসি চলেন। কই হিডেন, দেখেন এই পি আছে না, এই পিটা এখানে আছে কিনা দেখেন তো ভালো করে একটু। এখানে পি কয়টা, একটা, দুইটা, তিনটা, এখানে কয়টা আছে, আরেকটা কই একটা হিডেন আছে। হিডেন। এটাও চাইলে কারো সিক্রেটলি পাঠাতে পারেন, জাস্ট এখানে লিখে দেবেন কি হিডেন, তাহলে দেখবেন যে ঘটনা ঘটে যাচ্ছে এখানে, আর এটা এখন কি থাকবে না, নাই হয়ে গেছে। ক্লিয়ার? সে আবার একটা শো করা দিবে যে চলে আসলো। আচ্ছা হিডেন, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করে দেখি কাজ করে কিনা। ফলস, না কাজ করতেছে না, হিডেন হিডেন থাকবে, হিডেন নো, না কোনো ভ্যালু কাজ করবে না, সে একাই 100। আচ্ছা এগুলো অনেক কাজে আসতে পারে, মনে করেন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট, আপনি জানেন হচ্ছে যদি বিশেষত বাংলাদেশি ক্লায়েন্ট হয়,
জানেন যে সে কি রাতে দিনে তার মত চেঞ্জ হয়, এটা অনেক মানুষ থাকে। তখন আপনারা সকালে একবার বললো যে ভাই এটা ভালো লাগে না, ফালাই দেন। তখন আপনি জানেন যে বিকেলে এসে আবার বললো যে ভাই এটা লাগবে, তাহলে আপনি এখানে হিডেন করে দিবেন। হ্যাঁ, সে খুশি, আপনিও খুশি। ওকে, বিকেল আবার যখন বললো তখন বললো ভাই টাকা দেন, এই কাজ অনেক কঠিন, সময় লাগবে, টাকা দেন, 2 দিন সময় লাগবে, পরে যোগাযোগ করেন। তো পরে 2 দিন পরে হিডেনটা তুলে দিবেন, আর এভাবে কোডটা তার কি দেখাই দিবেন, শেষ। জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রাইট, এটা একটা হয়তো বা উনি খেয়াল করছে দেখে বলতে পারছে। এখানে শুধু ডিরেকশন যদি থাকে, ভিডিও ছাড়া শুধু ডিরেকশন যদি থাকে, তাহলে কি এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়। অ্যালাইনমেন্ট বলতে কি, আমি কি ডানে বলবো না বামে বলবো, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, না মাঝে বলবো, এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। এবার আমি যদি কোথাও যদি ভিডিও ছাড়া ডিরেক্ট ডিআর ইউজ করি, তাহলে অ্যালাইনমেন্ট চেঞ্জ হচ্ছে। মানে এর নরমালি আমাদের টেক্সটটা কোথা বসে, লেফট অ্যালাইনমেন্টে বসে। তাহলে আমি যদি এখানে বলি যে রাইট টু লেফট, তার মানে এই অ্যালাইনমেন্টটা বসবে কি রাইট থেকে, মানে আমার এই কন্টেন্ট লেখাটা সে রাইট থেকে শুরু হয়ে লেফট দিকে বসবে, এটা। আর যে আমরা ভিডিওর মধ্যে ইউজ করি, তাহলে অ্যালাইনমেন্ট জায়গার মধ্যে থাকবে, মানে লেফটেই থাকবে, ডিফল্টটাই থাকবে, কিন্তু ওইখানকার জাস্ট টেক্সটের পজিশনগুলো চেঞ্জ হবে, মানে পরেরটা আগে, আগেরটা পরে। যেমন হচ্ছে যে আমরা একটাকে দেখছিলাম, এই যে এখানে 2টা এক্সাম্পলই আছে। এটা হচ্ছে কি শুধুমাত্র ডিআইআর H1 এর মধ্যে, তাহলে এটা বসলো কোথা থেকে, রাইট থেকে, যে কারণ ডিরেকশন বলা আছে কি রাইট টু লেফট। আর এটা হচ্ছে কি যে আমার কি ওই ভিডিওর মধ্যে বলা আছে রাইট টু লেফট, সেটা কি হচ্ছে জাস্ট সবগুলা টেক্সট কি পজিশন চেঞ্জ হচ্ছে, যেটা প্রথমে ছিল সেটা চলে সবার শেষে, এইভাবে সবগুলা তার পজিশনটা কি শিফট করতেছে, জাস্ট চেঞ্জ হচ্ছে। আশা করি সবাই ক্লিয়ার। স্যার হিডেন অ্যাট্রিবিউট ইউজ করলে কি ওই কন্টেন্টের জায়গাটা কি ফাঁকা হয়ে থাকবে নাকি? ভালো একটা কথা বলছে, দেখেন এখানে একটা খেয়াল করেন, কত ফাঁকা আছে খেয়াল করেন। ওকে, আমি এখানে আসি, হিডেনটা দেই, কি মনে হয় ছেড়ে দিছে? ওকে, আপনি যেটা বলতেছেন ওটা সিএসএস এর ক্ষেত্রে ইউজ হবে, ডিসপ্লে নান, ডিসপ্লে হিডেন, ঠিক আছে। নরমালি হিডেন দিলে যদি আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করি, তখন অ্যাট্রিবিউট হিসেবে হিডেন দিলে এটা কি একদম নাই হয়ে যাবে, ওই জায়গাটাও কি সে ধরে রাখবে না। ওকে গ্রেট, আমরা অনেক কিছু শিখতেছি, নতুন নতুন শিখলাম, আর কিছু নাই এখানে, এখানে অনেক ডেফিনিশন আছে, অনেক কিছু। The hidden attribute is Boolean attribute. When present, it is specified that an element is not yet on the no longer relevant browser should not display element that have the hidden attribute specified. Spell check attribute কি বোঝা যায় এটা পরে, বানান কি কারেক্ট না ভুল, এরকম কিছু একটা কি সে দিবে। আমরা কিছু লিখতেছি, এটা মনে হয় সে ভুল করতেছে নাকি, মানে যেটা বলে ওটা পরে লাল এ আসবে আর কি, কি বলতেছে এখানে কন্টেন্ট এডিটেবল, এডিট করা যাচ্ছে কিনা। ওকে, তারপর কি স্পেল চেক ট্রু, দিস ইজ দ্য প্যারাগ্রাফ। দেখেন এখানে এটা কি আসলো, এটা প্যারাগ্রাফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এটা হচ্ছে যে নরমালি যেটা ফ্লো, এটা কিন্তু নরমালি থাকে, আমি নরমালি কিন্তু কিছু ভুল লিখলে এখানে যেরকম দেখেন এটা কিন্তু কি রেড চলে আসতেছে, মানে যেটা ওদের ডিকশনারিতে নাই ওটাই কি রেড দিয়ে দিবে, যেটা ভুল। এটা ওই কাজটাই আমরা এখানে জাস্ট এখানে কি চেক করতেছি, যে আপনি কোন একটা টেক্সট যদি লিখে রাখেন, ওই টেক্সটের মধ্যে যদি অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করেন স্পেল চেক ট্রু, তাহলে এরকম রেড দেখাবে আর কি। আর যদি কোনো একটা মানে অন টাইমে যদি কিছু টেক্সট লেখা যায়, ওগুলোর মধ্যে চাইলে আমরা কি ইউজ করতে পারবো, এরকম স্পেল চেক ট্রু আমরা দিতে পারবো। তাহলে যখন কেউ লিখতেছে তখন সেও দেখতে পারবে যে কি তার এটা আসলে কি ভুল হচ্ছে নাকি রাইট আছে। তো নরমালি এটা কিন্তু ব্রাউজারগুলো বাই ডিফল্ট করে দেয়, তাই না? এটা তো মনে হয় না যে প্রয়োজনীয়। তারপরও ইউজ শিখে রাখেন, বলা যায় না কোথায় প্রয়োজন হতে পারে। এবার এটা কখন প্রয়োজন হতে পারে, যখন মনে করেন যে হচ্ছে কি আপনি স্পেল চেক বলে দিলেন কি ফলস, আপনি কারো ভুল দেখাবেন না, সে যাই লেখে সবই ট্রু। এখন কি এর প্রয়োজন না মনে হয় নাকি? সবকিছুরই হচ্ছে যে প্রয়োজন আছে, আমাদেরকে শিখে নিতে হবে। তাই স্পেল চেক যেখানে ট্রু লিখবো সেখানে কি সে বানানগুলো চেক করবে, আর যেখানে ফলস লিখবো সেখানে সে কি চেক করবে না। হ্যাঁ, এই যে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখি তখন সবগুলো লাল 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 থাকে না, তাহলে আরেকদিন শিখে গেলাম, খেয়াল থাকবে এগুলো। ওকে, আসেন আসেন, লিখেন না হাবিজাবি বাংলা হাবিজাবি। আচ্ছা, রেড টু লাইট দিলে তো বুঝবো না আমরা, না
ভিডিও লেফট টু রাইট, হ্যাঁ নর্মালি রাখি। এখান তো বোঝা যাবে না, বোঝা যাবে এখানে, এই যে। কিন্তু গঠন হইলো যে এগুলারে বুঝাইতে হলে এখন অন্য সিস্টেমে যাইতে হবে। এটা না তো ইয়াটা আচ্ছা এটা থাক, এটা থাক, লেখাটা নেই, হ্যাঁ এটা থাক, এটা পি নিচ্ছি। ওকে, এটা লিখি কন্টেন্ট এডিটেবল, কি হবে এটা, ট্রু। তাহলে কন্টেন্ট এডিট করা যাবে, এডিট করা না গেলে বুঝতে পারো। নর্মালি তো এখান তো যখন এরকম ডিসপ্লে করা থাকে তখন কিন্তু আসলে ওই 120 না, রেড পেন্ট উঠে না, কিছু উঠে না। যখন এটা এডিট করা থাকবে বা যখন লেখা যাবে তখনই আসলে আমাকে দেখাবে কি এখানে কোথাও কোনটা রং কোনটা রাইট। আচ্ছা নর্মালি যায় একটু, চলেন। ভিডিওর ভিতরে এই কন্টেন্ট রিলেটেবল এই অ্যাক্টিভিটিটা কাজ করতো না? করতো এখানে অনেক অ্যাক্টিভিটিস না দিই নাই। হ্যাঁ এখানে আসি, দেন অলরেডি কিন্তু কি হাবিজাবের মধ্যে কি আছে, এটা লাল লাল চলে আসছে। হ্যাঁ আর এখানে বলে দিচ্ছি কি স্পেল চেক ফলস, এখন আর কি ওটা দেখাবে না। ইভেন আমি যদি এখানে ট্রু দিই তখন যদি আমি নতুন কিছু লিখি সেটা যদি ডিকশনারির বাইরে কিছু থাকে, যেমন কি বাজার, এটা মনে হয় আছে ডিকশনারি, কারবার কি লেখা যায়, এটা কারবার লিখি, দেখেন এটা হচ্ছে ওদের ডিকশনারিতে না, এটা কি রেড হয়ে গেছে। ওকে, আশা করি এগুলো আমাদের কাজে আসবে, শিখে রাখলাম, শিখে রাখলে দোষের কিছু নাই। স্পেল চেক, ওকে এগুলো নোট রাখেন, জাস্ট নোট রেখে দেন। আর কি আছে এরকম, ট্রান্সলেট অ্যাট্রিবিউট, এটা দিয়ে কি হবে তাইলে, এটা গাইবি ট্রান্সলেট হইতে পারে। দেখেন টেস্ট, click on the Google Translate image next to the search button at the top of the page, then change the another language and look what happens to the word ice cream below. চল আমরা একটু দেখি তো কি কয় এটা। ওর এরা তো হচ্ছে যে মানে সাপোর্ট করে না আর কি, তো লাভ হলো কি দেখেন, এই জন্য ওরা এটার কোনো এও রাখে নাই, মানে টেস্টও রাখে না, এগুলো টেস্ট রাখছিল না, এই যে টেস্টও নাই, তো দিছে কেন এটা, কোথাও সাপোর্ট না করলে এটা আসবে হয়তো বা। ও যে W3 যারা আছে ওরা যদি গুতাগুতি করে তাহলে দেখবেন যে কোন এক সময় কি ব্রাউজার গুলা দিচ্ছে। ওকে ফাইন, এরপর লাগে ট্যাব ইন্ডেক্স, এটা সুন্দর একটা জিনিস। দেখেন এটা বলছে কি, দেখেন এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক, এর ইন্ডেক্স কত 1, ইন্ডেক্স বলতে কি সিরিয়াল নাম্বার আর কি, এটা সিরিয়াল নাম্বার কত 1, এটা 2, এটা 3, কিন্তু কি কাজে আসে দেখি। The tab index attribute specifies the tab order on element when the tab button is used is navigation. Tab index attribute can be used any HTML element, it will be, এটা কি যে কোনো অ্যাট্রিবিউটে ইউজ করা যাবে। হ্যাঁ যে আমি শুধু আমার কি অ্যাঙ্করটাকে ইউজ করব তা না, আপনি 4টা পি লিখলেন, 4টা পি এর মধ্যে আমি ইন্ডেক্স ইউজ করতে পারবো, সমস্যা নেই। এর পর হচ্ছে it will be validated on any HTML element, however it is not necessarily useful. ওকে ফাইন, হ্যাঁ বলে দিছে। প্রথমে আছে কি W3 স্কুল, তারপর আছে কি গুগল, তারপর আছে মাইক্রোসফট। আমরা ওটা দেখি এটা কিভাবে ধরে, এটারে এটা জাভাস্ক্রিপ্ট করছে আবার এখানে ধরবে কিভাবে, এটা 2 3 ট্রাই নেভিগেশন এলিমেন্টস বাই ট্যাব। আচ্ছা আচ্ছা গঠন বুঝছেন। হ্যাঁ নরমালি হচ্ছে যে এখানে যদি আমরা কোনো কিছুর মধ্যে ট্যাব দিয়ে আপনারা কাজ করেন কখনো, মানে কোনো একটা সফটওয়্যার কোনো অ্যাপ্লিকেশনে ট্যাব দিলে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে যায় না নরমালি। হ্যাঁ এই যে এখানেও আসেন, আমরা ট্যাব দিলে কোথাও কোথাও যাচ্ছে, দেখেন এই বাটনে আসলাম, এবার ট্যাব দিলে আরেকটা বাটনে গেলাম, এখানে খালি ঘরগুলোতে চলে আসতেছে। হ্যাঁ এখানে আমরা ট্যাব দিয়ে চাইলে কি আমাদের অনেকগুলো যদি মেনু বার থাকে, নেভিগেশন থাকে, ওগুলোতে আমরা মুভ করতে পারবো, অথবা অনেকগুলো এলিমেন্ট থাকলে সেগুলোতে আমরা কি ট্যাব দিয়ে মুভ করতে পারবো। এবার ট্যাবের সিরিয়ালটা আসবে কি হবে, ট্যাব ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে। যেহেতু আমি এটা দিলাম কি 1, আমরা যদি একটা চেঞ্জ করে দিই, এটা দিলাম মনে করেন হচ্ছে কি 3, এটা দিলাম 2, এটা দিলাম 1, তাহলে প্রথমে কোনটা আসবে, এটা চলে আসবে না। আমি তো 1 দিলাম মনে করেন 1, তো কাজ করতেছে না। ডকুমেন্ট রিলেভেন্ট বাই আইডি ডিপ 0 ফোকাস না, ট্যাব ইন্ডেক্স 4 নোট বি ট্রাই নেভিগেশন। আচ্ছা আচ্ছা সরি, কাজ করতেছে। কিছু একটা ঝামেলা আছে।
আচ্ছা ট্যাব বিহেভে এতে করা যায় আর কি। যাক শিখে রাখলাম, ইউজ করে দেখবো না আমরা ফিউচারে আরো, দেখি কোনো কাজে আসে কিনা। তাই এই পর্যন্তই ট্যাবের ইতিহাস শেষ। আমরা যে অ্যাট্রিবিউটগুলো শিখলাম এতক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু কি গ্লোবাল অ্যাট্রিবিউট। দুইটা অ্যাট্রিবিউটের নাম হ্যাঁ একটা ছিল বলতেছি ভাই একটা মিনিট, এগুলো হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো সব কি এলিমেন্টের মধ্যে কাজ করবে, সব ট্যাগের মধ্যে কাজ করবে এগুলো, ক্লিয়ার? আর যেগুলো এগুলো আছে স্পেসিফাই এলিমেন্ট যেগুলো আছে এই যে 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 এই অ্যাট্রিবিউটগুলো, এগুলো না এই এগুলো, এগুলো হচ্ছে কি সেক্টর বেসিস, মানে যার সাথে যায় শুধু তার সাথে কাজ করবে, অন্য কারোর সাথে কি কাজ করবে না। আর এগুলা কি হবে, এগুলা সব এলিমেন্টের সাথে কাজ করবে। হ্যাঁ আমি দুইটা বলছিলাম, একটা হচ্ছে কি ড্রাগেবল আর একটা হচ্ছে কি ডাটা ডাটা। হ্যাঁ এই দুটো হচ্ছে খেয়াল রাখবেন, আমরা জাভাস্ক্রিপ্ট সময় আমরা কি এগুলোকে দেখবো। এগুলো ক্লিয়ার সবাই? এটা ধরে ধরে ইউজ করবেন, এটা করেন ধরে ধরে ইউজ করেন। আর বেশি হলে যে আজকে ঝামেলা করলে প্যাসে যাবে পরে। একটা এখানে আসেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে ধরে ধরে ইউজ করেন সবাই প্লিজ, একটা দেখে দেখে ইউজ করেন। HTML attribute global attribute আমি লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ গ্লোবাল অ্যাট্রিবিউট গুলো কি আমি ফেসবুকে দিচ্ছি, দেখে দেখে দেখেন, দেখেন সবাই একটু প্লিজ, সবাই হচ্ছে ব্রাউজারে দেখেন, কোড লিখেন, ট্রাই করেন। হ্যাঁ বসে থাকেন না কেউ। একটা অ্যাট্রিবিউট তারপর হচ্ছে কি দুইটা অ্যাট্রিবিউট, দুইটাই দেখেন, আমি লিংক দিয়ে দিচ্ছি দেখেন, অথবা W3 স্কুলে গেলে পাবেন। বেশ সবাই করেন সবাই। করেন করেন লিংক দিয়ে গ্লোবাল অ্যাক্টিভিটি গুলো সবাই প্র্যাকটিস করেন প্লিজ, আমি দেখবো সবাই এই জায়গা দেখে এসে পড়তে থাকেন। কেউ যদি ফেসবুকে ঢুকে লিংক না নিতে পারেন, গুগলে এসে লিখে নেন HTML অ্যাট্রিবিউটস কি HTML অ্যাট্রিবিউট লিস্ট W3 স্কুল লিখলেই ওরা হচ্ছে আমাদেরকে লিংক দিবে। হ্যাঁ একটা হচ্ছে কি ট্যাগ রেফারেন্স অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে কি HTML ট্যাগ অ্যাট্রিবিউট। লিংক দুটো লিংক আপনি দেখবেন নিচেরটাতে ঢুকবেন, নিচেরটাতে ঢুকলে কাজ হবে না, তাহলে প্রথমটাতে ঢুকবেন। HTML অ্যাট্রিবিউট রেফারেন্স যেটা লিখে থাকবে ওটাতে ঢুকবেন, ঢুকলেই আপনারা যেটা পাবেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কি অ্যাট্রিবিউট গুলো, এটার নিচে আসে গ্লোবাল অ্যাট্রিবিউট, ওটাতে যাবেন, ওই গ্লোবাল অ্যাট্রিবিউট গুলো প্র্যাকটিস করবেন। সবাই একটু করেন প্লিজ।